এই ছামড়া, তুই আমার গায়ের উপরে উঠলি কেন? আমি নিচে তাকিয়ে দেখি হলুদ ড্রেস পরা অপরূপ সুন্দরী একটা মেয়ে। আমি মেয়েটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। ওই ছামড়া, একে তো আমার গায়ের উপর পড়েছিস, তার উপর এভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছিস কেন? আগে আমাকে ওঠা। না, না মানে মেয়েটার কথাই ঘোর কাটলো আমার। তারপর আমি তার গায়ের উপর থেকে উঠলাম। কি না মানে ইয়ে করছিস? মেয়ে দেখলেই গায়ের উপর উঠতে ইচ্ছে করে, তাই না? আপনি ভুল করতেছেন। আমি ইচ্ছে করে আপনার গায়ের উপরে উঠিনি। তোদের মতো ছেলেদের আমার চেনা আছে। তোর ভাগ্য ভালো আমি একটু কাজে যাচ্ছি, তা না হলে তোর খবর ছিল। মেয়েটা দেখতে তো সুন্দর, তবে এরকম ঝালমরিচের মতো ব্যবহার করেন কেন? কি বললি? আমি ঝালমরিচ? মেয়েটাকে রাগালে তো ভালোই লাগে, তাহলে একটু রাগিয়ে দেখি। শুধু ঝালমরিচ না, একেবারে পেট্টির মতো ব্যবহার করেন। তাছাড়া মুখে মনে হয় আধা কেজি ময়দা মেখেছেন। এবার তো মেয়েটা তেলে বেগুনে জ্বলে উঠল। কি বললি তুই? আমি পেতনি? আবার আমি ময়দা মাখি? আজকে তোর একদিনকে আমার যে কয়দিন লাগে। বলেই পাশ থেকে একটা লাঠি হাতে নিল মেয়েটি। এবার পরিস্থিতি খারাপ ভেবে দিলাম দৌড়। কিরে, পালাচ্ছিস কেন? দাঁড়া। এটা বলেই তার কাছে চলে গেল। না শুনে চলে আসলাম। আরে কি হয়েছে, আপনারা বুঝেননি তো? আসলে আমি আমার নানা বাড়ি গিয়েছিলাম 15 দিনের জন্য। সেই সময় আমাদের বাসা পাল্টানো হয়েছে, তাই আমি বাসা চিনি না। আমি বাসে করে এসেছিলাম, তাই বাবা আমাকে বাস স্ট্যান্ডে দাঁড়াতে বলেছিল। তাই আমি একটা দোকানে চা খেতে যাচ্ছিলাম, তখনই একটা কুকুরের লেজে পা দিয়ে ফেলি, আর কুকুরটি ঘেউ ঘেউ করে আমার দিকে আসতেছিল। এটা দেখে আমার প্রাণ যায় যায়, তাই দিলাম দৌড়। তারপর দৌড় দিয়ে কখন যে কার সাথে ধাক্কা খেয়ে তার উপর পড়লাম খেয়ালই করিনি। তারপরের টুকু তো আপনারা জানেনই। তখনই বাবার ফোন। কিরে তুই কোথায়? আমি এসে দাঁড়িয়ে আছি। আমি একটু সামনে এসেছি, আপনি দাঁড়ান, আমি আসছি। ওকে তাড়াতাড়ি আয়। তারপর হেঁটে বাবার কাছে গেলাম। এদিকে কোথায় গিয়েছিলি? আরে একটা কুকুর দৌড়ানি দিছে, আপনি তো জানেনই আমি কুকুর ভয় পাই। তোর জ্বালায় কুকুরগুলো শান্তিতে থাকতে পারবে না, নিশ্চয়ই কিছু করেছিস। বাবা! আচ্ছা বুঝেছি, এখন বাড়ি চল। তারপর দুজনে বাইক নিয়ে বাসার দিকে আসলাম। আসলে বাবা আমাকে বাইকটা গিফট করেছিল জন্মদিনে। বাবা, বাসাটা তো ভালোই হয়েছে। চল বাসায় যাই, আমাদের ফ্ল্যাট 2 তলাতে। আচ্ছা চলো। তারপর দুজনে বাসায় ঢুকলাম। আতিক বাবা, কেমন আছিস? আরে এই কয়দিন তো ফোনে কথাই হলো, তাহলে আবার এটা জিজ্ঞাসা করা লাগে? এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছিস। আচ্ছা রুমে যা, ফ্রেশ হয়ে খেতে আয়, তোর রুমটা আমিই সাজিয়ে দিয়েছি। ও, ভালোই করেছো, আমার আর কষ্ট করতে হবে না। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে এলাম। মা, ভাইয়া কোথায়? তোর ভাইয়া ওর বন্ধুর বিয়েতে গেছে, কালকেই চলে আসবে। আরে এখন খেতে দাও তো, প্রচুর ক্ষুধা লাগছে। তারপর আমি খেয়ে দিয়ে আমার রুমে গেলাম। ও, আপনাদের তো পরিচয় দিতেই ভুলে গেছি। আমি কাব্য আহসান আতিক। সবেমাত্র এইচএসসি দিয়েছি, আর রেজাল্টও ভালো হয়েছে, তাই ভার্সিটিতে অ্যাপ্লাই করেছি। এখন রেজাল্টের অপেক্ষায়। আমার বাবা একজন ব্যবসায়ী। আমরা 3 ভাই। বড় ভাই বিয়ে করেছে, তার একটা বাচ্চাও আছে, তবে তারা আমার পরিবার থেকে আলাদা থাকে। তাই আমি, মেজো ভাই এবং বাবা মা নিয়েই আমার পরিবার। যাই হোক, এখন গল্পে আসি। আমি রুমে গিয়ে দিলাম ঘুম। দুপুরে মায়ের ডাকে ঘুম ভাঙলো। কিরে আর কত ঘুমাবি? এবার ওঠ, গোসল কর, তারপর খেতে আয়। তারপর আমি উঠে গোসল করলাম। কিছুক্ষণ পর নিচে ডাক পড়লো। তারপর খেয়ে রুমে বসে কিছুক্ষণ ফেসবুকিং করে একটু বাইরে বের হলাম। তারপর কিছুক্ষণ ঘুরে বাসায় ফেরার সময় গেটের কাছে যেতেই দেখি সকালের মেয়েটা আমার সামনের রাস্তা দিয়ে হাঁটছে। মেয়েটা আমাকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠল। কিরে, তুই এখানে আমার পিছু নিয়ে এখানে চলে এসেছিস নাকি? আরে আপনি কি বলছেন? আমি আপনার পিছু নিতে যাব কেন? তাহলে এখানে কি করছিস? দাঁড়া, আজকে তোকে আমি। বলেই আমার দিকে তেড়ে আসলো মেয়েটা। আমি অবস্থা বেগতিক দেখে পাশের একটা দোকানের দিকে দৌড় দিলাম। কি হলো, দৌড়াচ্ছিস কেন? দাঁড়া। আপনার মতো রাক্ষসী শাকচুন্নি পেত্নির সাথে কথা বলার চেয়ে দৌড়ানি ভালো। কি বললি তুই? তোকে আরেকবার হাতের কাছে পেলে তোকে মেরেই ফেলবো। আপনি আমাকে পেলে তো মারবেন? আপনার মতো রাক্ষসী আমি আপনার সামনে আর আসবই না। বলেই দৌড় দিয়ে একটা চায়ের দোকানের সামনে গেলাম। বাবা, তোমার কিছু লাগবে? জি কাকা,
আপাতত 1 কাপ চা দিন। আচ্ছা বাবা, দিচ্ছি, তুমি বসো। তারপর কাকা চা বানিয়ে দিল। চাটা খেয়ে বিল দিয়ে বাসার দিকে গেলাম। আর ভাবতে লাগলাম, এই মেয়েটা এখানে কি করে? মনে হয় তো মেয়েটার বাসা আশেপাশেই। মেয়েটা যে পরিমাণ রাগী। তারপর আমি বাসায় পৌঁছালাম সন্ধ্যার পরে। এখন পড়াশোনা নেই, তাই গল্প পড়ছিলাম ফেসবুকে। কিছুক্ষণ পর পানির পিপাসা পেল, তাই যেই নিচে নামতে যাব তখনই দেখি সকালে রাগী মেয়েটা আম্মুর সাথে গল্প করছে। আমি তাড়াতাড়ি আবার রুমে ঢুকলাম যাতে মেয়েটা আমাকে না দেখে। তারপর আরো কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে দেখি মেয়েটা নেই। তাই আমি নিচে নেমে পানি খেলাম আর মায়ের কাছে গেলাম। মা, তোমার সাথে কিছুক্ষণ আগে বসা ছিল সেই মেয়েটাকে? আরে ও হচ্ছে তোর বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে, মাওয়া। কি? উনি বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে? তো আমাদের বাসায় এসেছিল কেন? এসেছিল আমাদের দাওয়াত দিতে, আজকে ওদের বাসায় ডিনার করতে যেতে বলেছে। আমি তো ভয়ে শেষ। আমি তাদের বাড়ি গেলে আমাকে কাঁচা খেয়ে ফেলবে। মা, আমি যাব না তাদের বাসায়, তোমরা যাও। এটা কেমন কথা আতিক? ওরা তোর জন্যই আমাদেরকে দাওয়াত দিয়েছে, কারণ তারা তোর সাথে পরিচিত হওয়ার জন্য দাওয়াত দিয়েছে। তবুও মা, আমি যাব না। আমি কিছু জানি না, তোর যেতেই হবে। তারপর আমি টিভির সামনে বসলাম। কিছুক্ষণ পরই বাবা চলে আসলো। তারপর তিনি ফ্রেশ হলেন। ফ্রেশ হওয়ার পর বাবা মা আমাকে জোর করে নিয়ে গেল বাড়িওয়ালাদের বাসায়। বাসায় গিয়ে কলিং বেল বাজানোর পর একজন মহিলা দরজা খুলে দিলেন। বুঝে গেলাম এটাই বাড়িওয়ালা আন্টি। ও, আপনারা এসে গেছেন। আসুন আসুন, ভিতরে আসুন, আমরা আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। তারপর আমরা ভিতরে গেলাম। আন্টি আমাদের বসতে বললেন। তারপর আমরা সোফায় বসলাম। আতিক, এই হলো তোর বাড়িওয়ালা আন্টি। ও, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি তাহলে আতিক? জি আন্টি, আমি আতিক। তারপর আঙ্কেল আসলো, তার সাথেও পরিচিত হলাম। তাদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম, তখনই মামা আসলো। সে আমাকে খেয়াল করেনি। এ কি আন্টি, আমাকে ছাড়াই আড্ডা দিচ্ছ? না মা, আমি তোমাকেই খুঁজছিলাম। তাই? মা দাঁড়া, আগে তোকে আমার ছেলে আতিকের সাথে পরিচয় করিয়ে দেই। তারপর মামা এদিকে তাকিয়েই দেখে আমি নেই। কোথায় আন্টি তোমার ছেলে? এই তো এতক্ষণ এখানেই ছিল। তাহলে গেল কোথায়? দাঁড়া, ফোন করে দেখছি ও কোথায়। এদিকে আমি ছাদে চলে গেছি। মামাকে আসতে দেখে যেই রাগী মেয়ে কিনা বাবা মায়ের সামনে মারতে চাই, আমি হাঁটছিলাম, তখনই মায়ের কল আসলো। হ্যাঁ বলো। তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুই আমাদেরকে না বলে কোথায় গেছিস? মা, তোমরা আড্ডা দিচ্ছিলে, আমার ভালো লাগছিল না, তাই ছাদে ঘুরতে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, তাইলে ছাদে থাক, ফোন দিলে চলে আসিস। তারপর ফোন কেটে দিলাম। ওইদিকে ও আতিক তাহলে ছাদে আছে। হুম তাহলে মাওয়া যা, ওর সাথে পরিচিত হয়ে আয়। আচ্ছা মা। বলেই ছাদের দিকে হাঁটা ধরলো মাওয়া। তারপর মাওয়া ছাদে পৌঁছালো, আমি অন্যদিকে ফিরেছিলাম। এই যে শুনছেন? জি, আমাকে বলছেন? এ কি, তুই এখানে কেন? তাহলে কোথায় থাকবো? এখানে তো আতিকের থাকার কথা ছিল। জি, আমি আতিক। তুই তাহলে আতিক? তাহলে এবার যাবি কোথায়? কেন? কেন মানে, রাস্তায় কি বলছিলি মনে নেই? যা সত্যি তাই তো বলেছি। বলেই দৌড় দিয়ে নিচে আন্টিদের বাসায় চলে আসলাম। আরে আরে, পালাচ্ছিস কেন? তোকে এখন পাবো না তো কি হইছে? তোকে পরে বোঝাবো তুই কাকে রাগাচ্ছিস। বলেই রাগে ফুঁসতে থাকে মামা। তারপরে সে নিজেও নিচের দিকে আসলো। এদিকে আমি নিচে তাদের কাছে যেতেই, এ কি বাবা, তুমি এসে পড়লে? জি আন্টি। তোর কাছে তো মাওয়া গেল, পরিচিত হয়েছিস তো? হ্যাঁ, হয়েছি। আচ্ছা, তাহলে ও কোথায়? এই তো মাওয়া এসে গেছে, তাহলে এখন খেতে চলো, কি বলেন ভাইজান? তাই ভালো হয়। তারপর খেতে বসলাম। বাবা আতিক, তুমি এবার কিসে পড়ো? জি আন্টি, আমি এইচএসসি দিয়ে এই ভার্সিটিতে চান্স পেয়েছি। কালকে ভর্তি হয়ে ক্লাস শুরু করব। ও, তাহলে তো তুমি মাওয়ার ছোট। ও তোমাদের ভার্সিটিতে অনার্স 2য় বর্ষে পড়ে। সিনিয়র হলে সমস্যা কি? ক্লাস তো খেয়েছি। ও তাই? তাই? তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে কিছুক্ষণ ফোন টিপে দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠে বাবাকে নিয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে ভর্তি হয়ে বাবাকে বিদায় দিয়ে বন্ধুদের কাছে গেলাম। আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমার সাথে এই ভার্সিটিতে
আমার আরো 3টা বন্ধু আছে। ওরা হলো সিয়াম, আনান ও সাকিব। তারপর ওদের কাছে যেতেই, কিরে ভর্তি হওয়া শেষ? এইমাত্র হলাম। আচ্ছা চল, হয়েছি, নতুন নতুন মেয়ে দেখি। শালা তুই আর ভালো হলি না। এ আইসে, তোমার তো জেব আছে, তাই দেখতে পারতেছো না? কি করবে বল? তাইলে তো ওর চোখে উঠিয়ে নিবে মোনা। হয়েছে, থাম, চল ক্যাম্পাসটা ঘুরে দেখি। তাই চল। তারপর ক্যাম্পাসটা ঘুরে দেখতেছিলাম, তখনই ওই এইদিকে আয় তোরা। জি, আমাদের ডাকতেছেন? তোদেরই ডাকতেছি। আচ্ছা চল ভাই গিয়ে দেখি। আচ্ছা চলো। তারপর তাদের কাছে গেলাম। তোরা কি নতুন ভার্সিটিতে? জি, আমরা নতুন। শোন, আমরা তোদের সিনিয়র, তাই আমাদের সম্মান দিবি। আচ্ছা আপু। এখন থেকে আমাদের যেখানেই দেখবি সেখানেই সালাম দিবি। আচ্ছা, আমরা তাহলে যাই? ওই থাম, আমরা তোদের যেতে বলেছি? না, তাহলে যাওয়ার কথা বললি কেন? এমনি বলেছি আপু। তোদের এই ভুলের শাস্তি পেতে হবে। আপু, এর জন্য আবার শাস্তি কিসের? ওই চুপ, একে তো ভুল করেছিস, তার উপর আবার মুখে মুখে কথা বলছিস। সরি আপু। সরি বললে কাজ হবে না। এখন তোদের দুটো অপশন থাকবে শাস্তি। একটা হলো তোদের জামা খুলতে হবে, আরেকটা হলো তোদের মধ্যে থেকে যে কোনো একজন কোনো একটা মেয়েকে কিস করতে হবে। তখনই কোথা থেকে যেন মামা এসে পড়লো। কি রে, এখানে কি করছিস ওদের নিয়ে? আরে ওদের র্যাগিং করতেছি। ও তাই, তাহলে তো ভালোই হলো। এদিকে আমাদের মধ্যে কথোপকথন। দোষ, এখন কি করবি? ভাই, কি করবি? শার্টটা খুললে তো মান ইজ্জত শেষ হয়ে যাবে। আমার মাথায় তো কিছু আসতেছে না। আতিক ভাই তুই কিছু একটা কর। আচ্ছা দাঁড়া, দেখতেছি। কি বিড়বিড় করতেছিস তোরা? যা করার তাড়াতাড়ি কর। তখনই আমি মামা আপুর সামনে গিয়ে একবার চোখ মেরেই তার মাথাটা ধরেই ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। এটা দেখে তো মামার বন্ধুরাও, আমার বন্ধুরা অবাক, এমনকি মামা নিজেও অবাক। তারপর তাকে ছেড়ে দিয়েই আপু আমাদের শাস্তি শেষ, আমরা যাই বলেই ওখান থেকে সবাই পালালাম। এই তোকেও কিস করলো, তুই ওকে কিছু বললি না কেন? সরি মামা, আসলে আমি ওদের শাস্তি দিয়েছিলাম, সেই শাস্তিটা যে তোর উপর যাবে বুঝতে পারিনি। ওর অবস্থা আমি খারাপ করে ছাড়বো। ওর কি করে সাহস হয় আমাকে কিস করার? আচ্ছা বাদ দে, একটু মাথা ঠান্ডা কর। আর ছেলেটার কিন্তু সাহস আছে বলতে হবে, ওকে বয়ফ্রেন্ড বানিয়ে নে। দেখ, এমনিতেই মাথা গরম আছে, আর গরম করিস না। চল ক্লাসে চল। মামার রাগ দেখে ওরা আর কিছু না বলে মামার সাথে ক্লাসে চলে গেল। অন্যদিকে আমরা পালিয়ে এক জায়গায় এসে দাঁড়ালাম। ভাই তুই এটা করলি কেমনে? ওই সুন্দরী মেয়েটাকে কিস করলি? ভাই, আমাদের পরে যদি ওই মেয়েটা পায়, অবস্থা খারাপ করে দিব। শালা, তোদের নয়, আমার অবস্থা খারাপ করবে, আর এটা তোদের ভাবি। মানে কি বলতে চাচ্ছিস বুঝিয়ে বল। ওকে আমার ভালো লাগে, আমার প্রথম ক্রাশ, আর ও আমাদের বাড়িওয়ালার মেয়ে। বলিস কি শালা, তোর চয়েস আছে বলতে হবে। ভাই দেখতেছি, কিন্তু বড়, এবং মনে হয় প্রচুর রাগী। পাইলে আসার সময় দেখেছিলাম, চোখ দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে। আরে ভাই, যা হবে পরে দেখা যাবে, এখন ক্লাসে চল। এমনিতেই আজকে প্রথম ক্লাস। তাই চল। পর সবাই মিলে ক্লাসে গেলাম। আজকে প্রথম দিন তো, তাই পরিচয় পর্বতেই ক্লাস শেষ। তারপর ক্লাস থেকে বের হয়ে বন্ধুদেরকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। তারপর বাসায় গিয়ে খেয়ে কিছু সময় গল্প লিখে তারপর ক্রিকেট খেলতে গেলাম। আসলে এই ক্রিকেট খেলার জন্যই আমি গল্প লেখার সময় খুব কম পাই। যাই হোক, খেলা শেষ করে বাসায় এসে কিছু খেয়ে কিছুক্ষণ এফবি ইউজ করে পড়তে বসলাম। তারপর রাতে খাবার খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না, শুধু সকালের ব্যাপারটা নিয়ে ভয় করছে। তাই ভাবলাম একটু ছাদে যাই। তারপর ফোনটা নিয়ে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি একজন ছাদে দাঁড়িয়ে আছে। আমার আসা শব্দ পেয়ে যেই পিছনে ফিরল, তখনই দেখি মাওয়া। তাই আমি ভয়ে নিচে নামতে চাইলাম, তখনই ওই দাঁড়া, এদিকে আয়। তারপর আমি তার কাছে গেলাম। জি বলুন। তুই পেয়েছিসটা কি বলতো? তুই আমাকে কিস করলি কেন? আসলে কি? আসলে আমি তোমাকে ভালোবাসি। কি বললি? তুই জানিস আমি তোর বড়, তারপরে তুই এটা ভাবলি কি করে? বড় হয়েছে তো কি হয়েছে, বড় মেয়েরা কি তাদের থেকে জুনিয়র কাউকে বিয়ে করে না? করে, তবে আমি তোকে ভালোবাসতে পারবো না। তোকে যেন আমার চোখের সামনে আর না দেখি। বলেই ছাদ থেকে নিচে নেমে গেল মামা। আমি ছাদে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আগে কখনো কাউকে দেখে ভালো লাগেনি। তোমাকে আমার এই মন চায়,
তাই তুমি আমাকে যতই দূরে থাকতে বলো না কেন, আমি তোমার থেকে আমার ভালোবাসা আদায় করে নিবই। তারপর ছাদ থেকে নিচে নেমে দিলাম ঘুম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। তারপর বন্ধুদের কাছে গেলাম। দোস্ত, একটা সমস্যায় পড়ে গেছি। কেন, তোর আবার কি হয়েছে? আর বলিস না ভাই, তোদের ভাবিকে কিভাবে পটাবো বুঝতেছি না। আরে ভাই, আগে তো প্রপোজ কর। আরে শালা, করেছি প্রপোজ, কিন্তু রিজেক্টেড। কিভাবে করলি প্রপোজ? তখনই দুটো মেয়ে আসলো। হাই, আমি তিথি। আর আমি অধরা। তারপর আমরাও আমাদের পরিচয় দিলাম। তো আপনারা কিসের জন্য এসেছেন? এই আপনি কি তুই করে বলেন? আমরা একই ইয়ারে পড়ি, তাই তোদের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছি। আর আমরা এতক্ষণ তোদের কথা শুনেছি, এখন কিভাবে প্রপোজ করলি? তারপর আমি ওদের কালকে ঘটে যাওয়া সবকিছু বললাম। তাহলে এখন কি করবি? কিছুই তো মাথায় আসছে না। ওকে অনেক ভালোবাসি ভাই। আরে এত চিন্তা করিস না, তার পেছনের আঠার মতো লেগে থাকবি সবসময়। আরে ভাই, ওর যা রাগ আমার প্রচুর ভয় করে। তাহলে তার আশা ছেড়ে দাও। না, তা পারবো না। যতই কষ্ট হোক, ওকে আমার চাই। আমি ওকে অনেক ভালোবাসি। তারপরই দেখি মামা আপু কলেজ গেট দিয়ে ঢুকতেছে। তখনই আমি তার সামনে গেলাম। কিরে, তোকে কালকে না আমার সামনে আসতে না করলাম? তো আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। দেখ, সকাল সকাল আমার মেজাজটা খারাপ করবি না। এমনিতেই কালকের ব্যাপারটা নিয়ে সবার সামনে যেতে পারছি না। দেখো, কালকের ব্যাপারটা তোমার বান্ধবীদের জন্য হয়েছিল। সেই জন্যই তো তোকে কিছু বলছি না, না হলে তোর খবর ছিল। এই বলে চলে গেল মামা। তারপর আমি বন্ধুদের কাছে গেলাম। শালা, এই মেয়ে নাকি অন্য কিছু। এই মেয়ে তোর বউ হলে তোর অবস্থা শেষ। আতিক, আচ্ছা বাদ দে ভাই, চল ক্লাসে যাই। চল, তবে শোন, এই মেয়ে মানে আমাদের হবু ভাবি, যতই রাগী হোক না কেন, যদি তোকে ভালোবাসতে শুরু করে তাহলে তোকে খুব ভালোবাসবে। তাই ভাবির পিছু ছাড়িস না। তারপর ক্লাসে গিয়ে সব ক্লাস করে বের হলাম। দেখি আপুও বের হচ্ছে। আমি তার সামনে গেলাম। কিরে, আবার এসেছিস আমার সামনে? তোকে না আমার সামনে আসতে মানা করলাম? কি করব বলো, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। দেখ, আমার সামনে একদম বেহায়াপনা করবি না। আচ্ছা, এখন বাইকে ওঠো, বাসায় যাই। তার দরকার নেই, আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো। বলে একটা রিক্সা নিয়ে চলে গেল। তারপর আমিও তার পিছনে পিছনে বাইক নিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে খেয়ে দিলাম ঘুম। তারপর ঘুম থেকে উঠে দেখি ভাইয়া এসে পড়েছে। কি অবস্থা তোমার? শুনছি কার পিছনে নাকি ঘুরছো। মানে থাক, বলতে হবে না, আমি সব জানতে পেরেছি। তোমার কোনো হেল্প লাগলে বলো, আমি আছি কিন্তু। আচ্ছা ভাইয়া, তুমি জানলে কি করে? আরে আমার বন্ধুরা বলেছে। তবে তোমার পছন্দ আছে বলতে হবে, তবে একটু সাবধানে, যতই হোক আমাদের বাড়িওয়ালার মেয়ে। আচ্ছা ভাইয়া। আমাকে একটু হেল্প করো না। কি হেল্প করতে হবে? আমাকে একটু নানু বাড়ি পাঠানোর ব্যবস্থা কর। ও, এই ব্যাপার? এত ভালোবাসা থাকলে বিয়েই তো করে নিতে পারো। কিভাবে করব বল? মা বাবাকে কিভাবে বলবো? আচ্ছা, আগে তোমাকে নানু বাড়ি পাঠাই, তারপর সেখান থেকে আসার পর না হয় বিয়ের ব্যবস্থা করাবো। আচ্ছা ভাই, যা করার করিস, আগে নানু বাড়ি পাঠা আমাকে। আচ্ছা, দেখছি। ও, আপনারা তো কিছুই বোঝেননি। আসলে নানু বাড়ি আমার খালাতো বোনের বান্ধবীর সাথে ভাইয়া রিলেশন করে। তার নাম নিঝুম, তাই ভাইয়া নানু বাড়ি যাওয়ার এত ইচ্ছে। যাই হোক, তারপর বাইরে গিয়ে হালকা কিছু নাস্তা করে বাসায় এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পরে ছাদে গেলাম। তারপর মোবাইলে একটা গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর মামা এলো। কিরে, ছাদে কি করিস? তোকে যেন আর ছাদে না দেখি। কেন, ছাদে আসলে প্রবলেম কি? তোকে আসতে মানা করেছি তো, আসবি না। আমি আসবই তোমাকে দেখতে ছাদে, দেখি তুমি কত দাঁড়াতে পারো। এখন নিচে যা, আমাকে এখানে বসে শান্তিতে পড়তে দে। আচ্ছা ঠিক আছে, তোমার পড়ায় বিরক্ত করতে চাই না, তাই চলে গেলাম। তারপর নিচে চলে আসলাম। নিচে কিছুক্ষণ ফোন টেপার পর নিচে খেতে ডাক দিল। তারপর খাবার টেবিলে গিয়ে খেতে শুরু করলাম। বাবা ভাইয়াকে নানু বাড়ি পাঠিয়ে দাও কয়েকদিনের জন্য। কেন, কি হয়েছে? আসলে বাবা, আমি কতদিন নানু বাড়ি বেরিয়ে এসেছি, কিন্তু ভাইয়া যেতে পারিনি, তাই ভাইয়া রাগ করেছে। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে যাক, কয়েকদিন ঘুরে আসুক। তাইলে আজকে রাতের ভিতর ব্যাগ গুছিয়ে নে, কালকে সকালে চলে যাস। আচ্ছা মা। তারপর খাওয়া শেষে
ভাইয়া আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেল। পরের দিন সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙলো। কিরে ওঠ, তোর ভাইয়া নানু বাড়ি যাবে, তোকে খাবার টেবিলে ডাকছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। তারপর খেয়ে ভাইয়াকে নিয়ে বের হলাম। এটা আমাদের দুই ভাইয়ের মধ্যে একটি কাজ। আমি কোথাও গেলে সে দিয়ে আসবে, সে কোথাও গেলে আমি দিয়ে আসবো। কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। তারপর বাইক থেকে নামলাম। শোন, কোনো সমস্যা হলে জানাবি। আর এই নে 2000 টাকা। টাকা নিয়ে আমি কি করব? এই টাকাটা দিলাম তোকে ফুল কেনার জন্য। প্রতিদিন কিরাশকে ফুল দিয়ে প্রপোজ করবি। কিন্তু টাকা তো আমার কাছে ছিল। টাকা থাকলেই বা কি, আমি টাকা দিয়েছি, রেখে দে। আচ্ছা ভাইয়া, সাবধানে যাবে, গিয়ে আমাকে ফোন করবে। আচ্ছা, গিয়ে তোকে তোর ভাবির সাথেও কথা বলাবো। আচ্ছা ভাইয়া। তারপর বাস স্টার্ট হলো। ভাইয়াকে বিদায় দিয়ে সেখান থেকে একটা ফুলের দোকানে গিয়ে ফুল কিনে কলেজের দিকে রওনা দিলাম। তারপর কলেজে পৌঁছানো মাত্রই দেখি আপুও কলেজে প্রবেশ করতেছে। আমি তার সামনে গেলাম। আই লাভ ইউ। তুই আবার এসেছিস? তোকে বললাম তো আমি তোকে ভালোবাসি না। এই কথা তোকে কতবার বলতে হবে? কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আর যেন তোকে আমার পেছনে না দেখি। বলেই চলে গেল মামা। তারপর ওখান থেকে বন্ধুদের কাছে গেলাম। শালা আজকে থাপ্পড় খেলি? তো কি হয়েছে, ওকে তো আমি ভালোবাসি, তাই এই থাপ্পড় কিছু না। আচ্ছা ভাই, যা ভালো বুঝোস। হুম। ভাই তুই চিন্তা করিস না, আরো কষ্ট করতে হবে তোকে সাকসেস হতে হলে। এখন ক্লাসে চল। তারপর ক্লাস করে বের হলাম। গেটের কাছে দাঁড়িয়ে আছি মামার আসার জন্য, আর সে এসেও পড়লো। সে আমাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলো। এই যে মিস রাগি কিউটি। দেখ, সকালে থাপ্পড় মেরেছি, এখন কিছু করতে চাই না। এখন সামনে থেকে যা। তুমি মারলে আমাকে মারতে পারো, আমার সমস্যা নেই। ধুর বেহায়া। বলেই সামনে থেকে চলে গেল মাওয়া। তারপর একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে বাসার দিকে গেল, আর আতিক বাইক নিয়ে তার পিছনে বাসার দিকে গেল। সে রিক্সা থেকে নেমে বাসায় প্রবেশ করলো, আর আতিক বাইক পার্ক করে বাসায় গেল। তারপর বিকেলবেলা বাসা থেকে বের হওয়ার সময় বাড়িওয়ালা আঙ্কেলের সাথে দেখা হলো আতিকের। কি বাবা, কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা বাবা, পড়ালেখা কেমন চলছে? জি আঙ্কেল, ভালোই। ও আচ্ছা বাবা, আমার মেয়েটাকে দেখে রেখো, ও তো তোমাদের ভার্সিটিতেই পড়ে। আচ্ছা আঙ্কেল, এটা তো এমনিতেই রাখবো। আচ্ছা যাও তাহলে। আচ্ছা আঙ্কেল। তারপর সেখান থেকে চলে গেল খেলতে। তারপর খেলাধুলা করে বন্ধুরা মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় নাস্তা করে বাসায় আসলো আতিক। তারপর পড়তে বসলো। পড়তে গিয়ে মনে পড়লো এ সময় মাওয়া ছাদে থাকে, এখন একটু দেখে আসি। তারপর ফোনটা হাতে নিয়ে ছাদে গেল আতিক। আতিক দেখে মাওয়া দোলনার উপর বসে খুব মনোযোগ দিয়ে বই পড়ছে। আতিক একটা গান ছেড়ে গান শুনতে শুনতে তাকে দেখতে লাগলো। তখনই আতিকের দিকে মাওয়ার চোখ পড়লো। তুই আবার এখানে এসেছিস? তোকে না এখানে আসতে মানা করলাম। কি করব বলো, তোমাকে না দেখে যে থাকতে পারি না। তুই প্লিজ এখান থেকে যা। আমি তোমাকে ভালোবাসি, কেন এটা বুঝতে পারছো না? বলছি না আমাকে এই কথা কখনো বলবি না, আমি তোকে ভালোবাসি না। বলেই বইটা হাতে নিয়ে নিচে গেল মাওয়া। তারপর আতিক গালে হাত দিয়ে নিচে চলে গেল। এভাবেই চলে গেল 1 মাস। 1 মাস পর আজকে আতিকের ভাইয়া বাসায় আসবে। আতিক তাকে আনতে যাচ্ছে। এই 1 মাস আতিকের ভাইয়া নানু বাড়ি ও খালা বাড়ি বেরিয়েছে। এদিকে আতিকের অবস্থা, এই 1 মাসে প্রতিদিন মাওয়াকে ফুল দিয়ে প্রপোজ করেছে, বিনিময়ে পেয়েছে শুধু থাপ্পড়। তবুও থামেনি। প্রতিদিন সকালে কলেজে ছুটির পরে আবার রাতে ছাদেও প্রতিদিন আতিকই অপমান করে থাপ্পড় মেরেছে। যাই হোক, অবশেষে আতিক বাস স্ট্যান্ডে এসে পড়ল। আতিক কিছুক্ষণের মধ্যে আতিকের ভাইয়াও এসে পড়েছে। বাস থেকে নেমে আতিককে জড়িয়ে ধরলো। কিরে, কেমন আছিস? এই তো ভালো ভাইয়া, তুমি? আমিও ভালো। চেহারা দেখে মনে হচ্ছে তো তুই ভালো নেই। মাকে এখনো তোর ভালোবাসা বোঝাতে পারিসনি? ভাইয়া, অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু আমার ভালোবাসা ও একটু বুঝতে চায় না। চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। তারপর আতিক ওর ভাইকে বিশ্রাম নিতে বলে আতিক কলেজে চলে গেল। আতিককে দেখেই ওর বন্ধুরা আতিকের কাছে আসলো। শোন, তুই আজকে ভাবিকে প্রপোজ করবি না। কেন? শালার কত থাপ্পড় খাবি এভাবে, তোর আর ভালোবাসা বুঝনো লাগবে না। ভাই, আমি ওকে প্রচুর ভালোবাসি, এটা তোরা জানিস, তাহলে তোরা কেন আমাকে বাধা দিচ্ছিস? দেখ ভাই, যে মেয়েটা এত দিনেও তোর ভালোবাসাটা বুঝলো না, তাকে আর ভালোবাসার প্রয়োজন নেই। ভাই, তোরা যাই বলিস,
আমি ওর পিছু ছাড়বো না। আরে ভাই তোরা থাম। আতিক, তুই আরেকটু চেষ্টা করে দেখ কি হয়। তারপর আতিক দেখলো মাওয়া গেট দিয়ে কলেজে প্রবেশ করছে। সে তার বান্ধবীদের কাছে যাচ্ছে। তখনই আতিক তার সামনে গেল। তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? তোমাকে আমি ভালোবাসি, আর কি করে বোঝাবো বলো? তোকে কতদিন বলছি আমি তোকে ভালোবাসি না, তোকে প্রতিদিন মারি, তারপরও কেন বেহায়ার মতো আমার সামনে আসিস? তোর কি লাজ লজ্জা বলতে কিছুই নেই? নাকি তোর বাবা মা তোকে সঠিক শিক্ষা দিতে পারেনি? না হলে এত বেহায়া হয় কিভাবে? কলেজের সকল ছাত্রছাত্রী আতিকের দিকে তাকিয়ে আছে। ব্যাস, অনেক বলে ফেলেছেন আপনি, আর বলতে হবে না আপনার। আমি আর আপনাকে বিরক্ত করব না, থাকুন আপনি আপনার মতো। আজ আপনি বড় বলে আপনার গায়ে হাত তুললাম না, কারণ আমার মা বাবাই আমাকে শিখিয়েছে বড়দের গায়ে হাত না তুলতে। বলেই চোখ মুছতে মুছতে কলেজ থেকে বের হয়ে গেল আতিক। আতিকের বন্ধুরাও আতিকের পিছনে আসলো। তোকে নিষেধ করেছিলাম ওর কাছে যেতে, দেখলি তো এখন কি করলো তোকেও? সবার সামনে অপমান করলো, এমন কি তোর মা বাবাকে নিয়েও খারাপ কথা বললো। আরে বাদ দে ভাই, দেখছিস তো ও কতটা কষ্ট পেয়েছে, তার উপরে তোরা ওর সাথে এভাবে কথা বলছিস কেন? কি করব বল, ওকে এভাবে দেখতে কার ভালো লাগে বল? সরি ভাই, আসলে ও তোকে এমনভাবে অপমান করলো তাতে আমাদের মাথা খারাপ হয়ে গেছিল। প্লিজ ভাই, আমাকে ভুল বুঝিস না। ভাই তুই আমাদেরকেও মাফ করে দে, আমরা বুঝিনি মেয়েটা এত নিষ্ঠুর, তাহলে তোকে কখনোই এমন কথা বলতাম না। থাক, তোদের এখন সরি বলতে হবে না, এখন থেকে তোদের কথাই শুনবো। এখন বল, এই মুহূর্তে আমি কি করব? তোকে এখন শক্ত হতে হবে ভাই। তুই এখন থেকে আর ওর সামনে যাবি না। যদি ভুলবশত সামনে পড়েও থাকিস তখন তার সাথে কথা বলবি না, সব সময় তাকে এড়িয়ে চলবি। আচ্ছা যা, শত কষ্ট হলেও আমি এটা করব। আরও একটা কাজ করতে হবে, সব সময় আমাদের সাথে আগের যেমন থাকতি সেভাবে থাকতে হবে। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা কি, সেভাবেই থাকতে হবে, না হলে তোর সাথে আমরা কথা বলবো না। আচ্ছা যা, সেইভাবেই থাকবো। আচ্ছা আজকে আমরা ক্লাসে যাব না কেউ, চল সবাই মিলে ঘুরতে যাব। বুঝতে পেরেছি, ওরা আমার মন ভালো করতে এটা করতেছে। আচ্ছা চল। তারপর সবাই মিলে ঘুরতে গেল। আর অন্যদিকে মাওয়া আতিককে অপমান করে ওর বান্ধবীদের কাছে গেল। ভালোই হয়েছে, এখন একটু শান্তিতে থাকতে পারবো। তুই ওকে এভাবে অপমান করলি কেন? তোকে ছেলেটা কত ভালোবাসতো। আরে ভাই বাদ দে তো, সবসময় আমাকে বিরক্ত করতো, এখন আর বিরক্ত হতে হবে না। তবে যাই বলিস, ছেলেটা তোকে অনেক ভালোবাসতো। আচ্ছা, আমার এরকম ভালোবাসার দরকার নেই, এখন ক্লাসে চল তো। তারপর ওরা ক্লাসে চলে গেল। আর এদিকে আতিকরা ঘুরে যে যার বাসায় চলে গেল। বাসায় গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হতে গেল আতিক। ফ্রেশ হয়ে এসে দেখে আতিকের ভাইয়া বিছানার উপর বসা। আতিককে আসতে দেখে আতিকের ভাইয়া আতিককে নিয়ে তার পাশে বসালো। ভাই কষ্ট পাস না, আমি সব জেনেছি। শোন, একটা কথা বলার ছিল, অবশ্য তোর এই সময় বলা উচিত না, তবুও বলছি, কারণ তুই ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারবে না। আরে সমস্যা নেই, বলো কি বলবে। আসলে নিজুমের বাসা থেকে ওকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাই তুই যদি একটু হেল্প করিস। আরে এই ব্যাপার আগে বলবে না? আচ্ছা, আমি আজকে বাবা মায়ের কথা বলবো। আচ্ছা, একটু এদিকটা সামলে নিস। আচ্ছা। আর একদম মন খারাপ করে থাকবি না। না ভাইয়া, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আচ্ছা। বলে রুম থেকে চলে গেল আতিকের ভাই। তারপর আতিক বিছানায় বসে ভাবতে লাগলো, আতিক কি পারবে মাওয়াকে না ভালোবেসে থাকতে? এটা ভাবতেই চোখ দিয়ে পানি বের হলো আতিকের। কিছুক্ষণ পরেই তার আতিকের বাবা মায়ের অপমানের কথা মনে পড়ল। না, ওই মেয়েকে নিয়ে আর ভাববো না, আমাকে শক্ত হতে হবে। কিছুক্ষণ পর খেতে ডাকলো। খেতে ইচ্ছে করছিল না, তবুও গেল আতিক, কারণ আতিকের ভাইয়ের কথাটা তো বলতে হবে গিয়ে। খাবার টেবিলে বসলো আতিক। বাবা, আমার মনে হচ্ছে মায়ের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। ঠিক বলেছিস বাবা, আমারও মনে হচ্ছে। ও তাহলে তোমরা আমাকে নিয়ে ভাবো, কথাটা শুনে খুব শান্তি পেলাম। আচ্ছা তাহলে এখন তোর মতলবটা কি তাই বল। বাবা, আসলে আমি বলতে চাচ্ছি, ভাইয়াকে বিয়ে করালেই তো মায়ের কষ্টটা কমে যায়। তাই তো, তা করলেই তো হয় কি বলো তুমি? তা হাবিব বাবা, তোর কি কাউকে পছন্দ আছে? আসলে মা, ভাইয়া তো একজনকে পছন্দ করে, ভাইয়া লজ্জায় বলতে পারতেছে না। ও তা মেয়ে থাকে কোথায়? মা, আমাদের নানু বাড়ির ওখানে রিমি আপুর বান্ধবী।
ও আচ্ছা, তাহলে আমি তোর মামার সাথে কথা বলে মেয়ের খবর নিচ্ছি। আচ্ছা বাবা। তারপর খাবার খেয়ে রুমে গেল আতিক। কিছুক্ষণ পর আতিকের ভাইয়াও আতিকের রুমে আসলো। ভাই তোকে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ দেওয়ার কি আছে এতে? আচ্ছা এই নে, তোর ভাবি তোর সাথে কথা বলবে। আচ্ছা দাও। তারপর আতিক তার ভাইয়ার হাত থেকে মোবাইল নিয়ে সালাম দিয়ে সে সালাম নিল। কেমন আছো আতিক? জি ভালো, আপনি? তুমি কিরকম ভালো আছো তা তো আমি জানি। আরে আপনি আমাকে তুমি করে বলছেন কেন? আমি আপনার ছোট ভাইয়ের মতো, তাই আমাকে তুই করে বলেন। আচ্ছা বলবো, শোন, একদম মন খারাপ করে থাকবি না। ওই রকম মেয়ের ভালোবাসা পাওয়ার থেকে না পাওয়া ভালো। আরে না ভাবি, সমস্যা নেই, আমি ঠিক আছি। শোন, তোকে শক্ত হতে হবে, তোকে দেখিয়ে দিতে হবে ও না থাকলেও তোর কিছুই হয় না। আচ্ছা ভাবি। শরীরের খেয়াল রাখবি। আপনি বিয়ের প্রস্তুতি নিন। যা ফাজিল। বলেই লজ্জায় ফোন কেটে দিল। তারপর ভাইয়াকে ফোনটা দিল আতিক। তারপরে আতিকের ফোনে একটা কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখলো সিয়াম কল দিয়েছে। আতিক কলটা রিসিভ করলো। হ্যালো বল। কোথায় তুই? এই তো বাসায়। কেন? আমরা সবাই তোর বাসার নিচে আসি, তুই বের হ। আচ্ছা তোরা ভিতরে আয়। না থাক, তার দরকার নেই, তুই তাড়াতাড়ি বের হ। তারপর আতিক রেডি হয়ে বাসা থেকে বের হলো। কিরে তোরা আসলি কেন এদিকে? এমনি আসলাম, আজকে সবাই মিলে ঘুরতে যাব। ভাই আমি ভাবছি কোনো জরুরি কাজ, আর তোরা ঘুরতে যাবি। শালা তোর কি আমাদের সাথে ঘুরতে যেতে সমস্যা? না, তবে আজকে ভালো লাগছে না। চুপ শালা, চল আমাদের সাথে। তারপর ওদের জোরাজোরিতে ওদের সাথে যেতে হলো আতিকের। অন্যদিকে ক্লাস ছুটি হওয়ার পর মা দেখে আতিক ওর পিছু নেয়নি। তা দেখে ভাবতে লাগলো, উফ, ভালোই হয়েছে, আপদটা বিদায় করতে পেরেছি। এখন আর আমাকে জ্বালাবে না, এখন সব সময় শান্তিতে থাকতে পারবো। এগুলো ভাবতে ভাবতে বাসায় চলে গেল মা। এদিকে আতিকরা ঘোরাঘুরি করে যে যার বাসায় ফিরল। অবশ্যই খেয়েও এসেছে, কারণ সাকিব ট্রিট দিয়েছিল। আতিক বাসায় এসে আজকে আর পড়তে বসলো না, একটু ফোন টিপে দিল ঘুম। রাতে আতিকের মা এসে খেতে ডাকতে আতিক উঠল আর বলল, বাবা কি হয়েছে তোর? তুই তো আর অসময়ে ঘুমাস না। না মা, এমনি ভালো লাগছিল। ও আচ্ছা, নিচে খেতে আয়। না মা, আজকে খেতে ইচ্ছে করছে না। কি খাবি না? কেন জানিস না তোর বাবা তুই বাসায় থাকলে তুই না খেলে খায় না? আর তোর বাবা তোকে ডাকছে, কি যেন জরুরি কথা আছে। আচ্ছা চলো। তারপর আতিক তার মায়ের সাথে খেতে গেলে গিয়ে দেখে তার ভাইয়াও এসেছে এবং বাবাও বসে আছে। আমাকে ডেকেছেন বাবা? বস, তারপর বলছি। বলেন। শোনো, আমরা ঠিক করেছি তোমার ভাইয়ের জন্য তুমি যাকে বলেছো তাকে দেখতে যাব। তোমার মামার সাথে আমাদের কথা হয়েছে। ও আচ্ছা, তাইলে যাবেন ভাইয়া? কি বলে? তোর ভাইয়া রাজি আছে। ও আচ্ছা, তাইলে কবে যাবেন? আমরা কালকে যাব ঠিক করেছি। ও আচ্ছা, তাইলে চলে যাবেন? চলে যাবেন মানে? কেন, তুই যাবি না? ভাইয়া তুমি তো জানো আমার এইসব অনুষ্ঠান ভালো লাগে না। তোর যেতে হবে, না হলে আমি যাব না। তারপর অনেক জোরাজোরিতে রাজি হয়ে গেল আতিক। অন্যদিকে মা ছাদে বসে পড়ছে অনেকক্ষণ ধরে, কিন্তু কেউ তাকে বিরক্ত করছে না। ও আজকে ছাদেও শান্তিতে পড়তে পারছি, কেউ বিরক্ত করছে না। মা পড়ছে কিন্তু মনে করছে এই বুঝি আতিক ছাদে আসলো, কিন্তু না, আজকে আতিক ছাদে আসলো না। সে অনেক পড়ায় মন বসাতে চাইলেও পারছে না। তারপর সে রুমে গিয়ে ভাবতে শুরু করলো, আমি আজকে আতিককে এত মিস করছি কেন? ও তো আমাকে বিরক্ত করে, তাইলে আমি ওকে মিস করছি কেন? তারপর অনেক কষ্টে ঘুমালো মাওয়া। এদিকে আতিক ঘুমিয়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠল। তারপর আতিকরা সবার সাথে রেডি হয়ে নানুর বাড়ি গেল। অন্যদিকে মাওয়া সকালে কলেজে প্রবেশ করার পর দেখে আজকে কেউ তার কাছে এসে বলল না। তারপর আতিকের বন্ধুরার দিকেও তাকিয়ে দেখে আতিক নেই। মাওয়ার আজকে অস্বস্তি হচ্ছে, সে যেন কেমন আতিককে খুঁজছে। মাওয়ার বান্ধবীরা তাকে দেখলো। কি রে মামা, আজকে তোকে এত উদাসীন লাগছে কেন? বুঝতে পারছি না রে, আজকে কেমন জানি ভালো লাগছে না। আমার তো মনে হচ্ছে তুই কাউকে খুঁজছিস। মানে তোরা বুঝলি কি করে? দেখ, আজকে একদিনেই তুই ওকে এত মিস করছিস, পরবর্তীতে কি হবে? মা চিন্তায় পড়ে গেল। ওকে একদিনেই আমি এত মিস করছি, তাইলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? কি ভাবছিস এভাবে? কই কিছু না তো। দেখ, যদি ভালোবেসে থাকিস তাহলে ওর কাছে ক্ষমা চেয়ে মনের কথা বলে দে। আচ্ছা, আমি ওকে যে অপমান করেছি ও কি আমাকে মেনে নেবে? চেষ্টা করলে সবই সম্ভব, করে দেখ। তাছাড়া ও তো তোকে ভালোবাসে। কিন্তু ওকে এখন কোথায় পাবো? ও তো কলেজে আসেনি। আচ্ছা দাঁড়া, আমি দেখছি ওর বন্ধুদেরকে জিজ্ঞাসা করে। তারপর নীলিমা সিয়ামকে ডাক দিল।
তবে ওর সাথে সবাই আসলো। জি আপু বলেন। আতিক কোথায় রে? জানেন আপু, ও কোথায় গেছে আমাদের বলে যায়নি। ও আচ্ছা, যা তাহলে। আচ্ছা বলেই ওখান থেকে চলে গেল সবাই। আজকে আমি ক্লাস করব না, আজকে বাসায় গিয়ে দেখি আতিক বাসায় আছে কিনা। আচ্ছা যা। তারপর মা ওখান থেকে বাসায় গেল। বাসায় গিয়ে নিজের বাসায় না গিয়ে আগে আতিকের বাসার সামনে গেল, কিন্তু বাসার সামনে গিয়ে দেখলো তালা মারা। তারপর মন খারাপ করে বাসায় গেল। কি রে, তুই আজকে কলেজ না করে বাসায় আসলি কেন? এমনি ভালো লাগছে না তাই। ও তাহলে রুমে যা। আচ্ছা মা, আন্টিরা গেছে কোথায়? ওরা আতিকের নানু বাসায় গেছে। তারপর মা তার রুমে চলে গেল আর আতিকের জন্য অপেক্ষা করতে লাগলো কবে আসবে। অন্যদিকে আতিকের নানুর বাড়িতে আতিকের ভাইয়ের বিয়ে ঠিক করে 2 দিন পর বাড়িতে আসলো। 1 সপ্তাহ পরে বিয়ে ঠিক করা হলো। এই 2 দিনে মা পাগল হয়ে গেছে আতিকের জন্য। প্রতিদিন কলেজে গিয়ে আতিকের বন্ধুদের কাছে জিজ্ঞেস করেছে আতিক আসবে কবে, কিন্তু আতিকের বন্ধুরা কিছু বলে না। যাই হোক, আতিক বাড়িতে আসলো। সকালবেলা সিয়াম কল দিল আতিকের কাছে। দোস্ত, আজকে আসবি না কলেজে? দোস্ত, আজকে আসবো না কলেজে। আরে ভাই, এমনিতেই না বলে নানু বাড়ি গেছো, এখন যদি কলেজে না আসোস তাহলে আমরা কেউ তোর সাথে কথা বলবো না। এটা বলেই ফোন কেটে দিল সিয়াম। আরে ভাই শোন। আতিক দেখলো সিয়াম ফোন কেটে দিয়েছে। তারপরও আতিক কল দিল, কিন্তু কেটে দিচ্ছে সিয়াম। তারপর বাধ্য হয়ে কলেজে গেল। গিয়ে ওদের কাছে গেল আতিক। শালা, তোর জন্য একটু ঘুমাতে পারলাম না। তুই কথা বলবি না শালা, না বলে নানু বাড়ি গেছোস কেন? আরে ভাই, রাগ করস কেন? আমি যেতে চাইনি, ভাইয়া জোর করে নিয়ে গেছে। ও, তোদের জন্য একটা সুখবর আছে। কি বল? সামনের সপ্তাহে ভাইয়ার বিয়ে। ওহ, তাই ভালো হয়েছে, সবাই মিলে মজা করতে পারবো। আচ্ছা, তোদের সবাইকে দাওয়াত, এবং তোরা কিন্তু সবাই আমার সাথে হেল্প করবি। আচ্ছা করবো, যা। তবে তোকে একটা কথা বলার ছিল। বল, কি বলবি? আমার মনে হয় মাওয়া আপু তোকে ভালোবাসতে শুরু করেছে। আরে ভাই, বাদ দে তো এসব। দোস্ত, তুই বোঝার চেষ্টা কর। তুই এখান থেকে যাওয়ার পর প্রতিদিন মাওয়া আপু এসে তোর খবর জিজ্ঞেস করতো, কিন্তু আমরা বলিনি। শোন ভাই, তোরাই তো আমাকে ওর থেকে দূরে দূরে থাকতে বলেছিস। তুই তাই করবি। ওকে পাত্তা দিবি না, তোকে অনেক কষ্ট দিয়েছে। ভাই, ওকে বুঝিয়ে দিবি ভালোবাসার মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। তবে শোন, যাই করবি সাবধানে করবি, ভেবে চিন্তে করবি। আচ্ছা ভাই, ওই দেখ মাওয়া আপু আসছে। আতিক পিছনে তাকিয়ে দেখলো সত্যি মা আসছে কলেজে। আতিক একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। আরে ভাই, আসুক, আসলে আমাদের কি, আমরা আমাদের মতো থাকবো। ওকে। অন্যদিকে মা কলেজে প্রবেশ করে ওর বান্ধবীদের কাছে গেল। মামা, তোর জুনিয়র রোমিও এসেছে কলেজে। কি বলছিস, সত্যি এসেছে? ওই যে ওর বন্ধুদের দিকে তাকিয়ে দেখ। মা পিছনে তাকিয়ে দেখে আতিক তার বন্ধুদের সাথে কথা বলছে। দোস্ত, এখন কিভাবে ওর সামনে যাব? ও কি আমাকে ক্ষমা করবে? তুই আতিককে তোর ভালোবাসা বোঝানোর চেষ্টা করবি ঠিক মতো। ও যদি আমাকে ফিরিয়ে দেয়? ফিরিয়ে দিলেও তুই ছাড়বি না ওকে, ওর পিছনে লেগে থাকবি। আচ্ছা, যাচ্ছি তাহলে। তারপর মা আতিকের দিকে আসছিল, তখনই ক্লাসের বেল বাজলো। আতিক ক্লাসের দিকে হাঁটা ধরলো। মা আতিককে ডাক দিচ্ছিল, কিন্তু আতিক না শোনার ভান করে ক্লাসে ঢুকে গেল। তারপর মা আর বান্ধবীরা ওর কাছে আসলো। যা, একটুর জন্য ধরতে পারলাম না। থাক, ছুটির পর ধরবি। তাই করতে হবে। এখন ক্লাসে যাই। চল। তারপর ওরা ক্লাসে চলে গেল। এদিকে আতিক ক্লাসে গেল, স্যার এখনো আসেনি। দোস্ত, তোকে তো আপু ডাকছিল, সাড়া দিল না কেন? আরে ভাই, বাদ দে তো, এমনিতেই এতটা পথ জার্নি করে এসেছি, শরীরটা ভালো লাগছে না। ও তাই? তাই এই ক্লাস করে বাসায় চলে যাব। তখনই স্যার এসে পড়লো, তাই ওরা কিছু বলতে পারেনি। তারপর আতিক একটা ক্লাস করে বাসায় চলে আসলো, আর শরীর খারাপ থাকায় দিল এক ঘুম। এদিকে মার ক্লাসে মন নেই, তার শুধু আতিককে নিয়ে চিন্তা, কখন ক্লাস শেষ হবে আর আতিকের কাছে যাবে। অবশেষে তার সবগুলো ক্লাস শেষ হলো এবং তাড়াতাড়ি গুছিয়ে বাইরে আসলো, কিন্তু বাইরে এসে দেখে আতিক নেই ওর বন্ধুদের সাথে। তারপর সিয়ামকে ডাক দিল। ওই সিয়াম, এদিকে আসো। জি আপু বলেন। এ কি, তুমি আমাকে আপু বলছো কেন? তোমরা তো সবাই আমাকে ভাবি বলে ডাকতে। জি আপু, আগে ডাকতাম, কিন্তু এখন আর ডাকবো না, কারণ যার জন্য ভাবি ডাকতাম সে ডাকতে মানা করছে। দেখো তোমরা, আমি বুঝেছি আমি ভুল করেছি। প্লিজ তোমরা আমাকে হেল্প করো, কারণ আতিককে আমি খুব ভালোবাসি। দেখেন আপু, এখন কেঁদে লাভ কি?
আর আতিক এখন অনেক পাল্টে গেছে। আমরা ওকে আপনার কথা বললে আমাদের সাথে বন্ধুত্বই নষ্ট করে দেয়। কেন উপায় নেই ওকে আগের মতো করার? উপায় থাকবে না কেন? উপায় তো আছেই, তবে সেটা আপনাকে করতে হবে। কিভাবে করবেন সেটা আমরা জানি না। প্লিজ তোমরা আমাকে হেল্প করো। সরি আপু, আপনি আমাদের বন্ধুটার সাথে যা করছেন এতে আপনাকে হেল্প করা আমাদের দ্বারা পসিবল হবে না। এই তোরা চল। চল। তারপর ওরা চলে গেল। মাওয়া আর কিছু বলতে পারলো না, কেঁদে দিল। তখনই ওর বান্ধবীরা আসলো। আরে কাঁদছিস কেন? এতটুকুইতে ভেঙে পড়লে চলবে না। তোকে ভালোভাবে আতিকের মন জয় করার চেষ্টা করতে হবে। কিন্তু কিভাবে? তুই চেষ্টা করলেই পারবি। এখন চল বাসায় যাওয়া যাক। তারপর মাওয়া ওর বান্ধবীদের বিদায় দিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখে আন্টি বসে আছে। ও তুই এসে গেছিস, যা ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। মা আমি পরে খাবো, আগে আন্টির সাথে দেখা করে আসি। বলেই দৌড়ে চলে গেল। মাওয়ার মা মাওয়াকে ডাকলো। আরে শোন পাগল মেয়ে। শুনেই চলে গেল মাওয়া। মাওয়া আতিকদের বাসার সামনে এসে কলিং বেল বাজাতে আতিকের মা দরজা খুলে দিল। আরে মাওয়া, আয় ভেতরে আয়। তুমি না বললেও আসবো। আমি না বললেও আসবি মানে? বাদ দাও, আগে বলো তোমরা আমাকে না জানিয়ে বেড়াতে গিয়েছিলে কেন? গিয়েছিলাম তো, তাতে তোর কি? আমারই তো। সব বাদ দাও, এখন বলো আতিক কোথায়? আতিক তোর রুমে আছে। কেন, কি হয়েছে? কিছু না, আসলে আতিকের কাছে আমার একটা বই আছে, সেটা নিতে এসেছি। ও আচ্ছা, তাহলে আমি ওকে ডেকে দিচ্ছি। না, তা ডাকতে হবে না, আমি ওর রুমে গিয়ে বইটা নিয়ে আসছি। আচ্ছা যা। তারপর মাওয়া আতিকের রুমে আসলো। দরজাটা খোলাই ছিল। দেখে আতিক ঘুমাচ্ছিল, তাই আতিকের উপর শুয়ে পড়ল। এদিকে আতিক ঘুমাচ্ছিল, তখনই মনে হলো কিছু একটা ভারী জিনিস আতিকের বুকে রাখা। তারপর চোখ খুলেই দেখে মাওয়া আতিকের বুকের উপর শুয়ে আতিককে জড়িয়ে ধরেছে। আতিক এক ঝটকায় তাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিল। তারপর আতিক বিছানা থেকে নামলো। সেও ঝটকা খাওয়ায় আতিককে উঠে যেতে দেখে বিছানায় উঠে বসে। আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি মানে? আর কিছুদিন পর এটা আমারও রুম হবে। এটা আপনার রুম হবে মানে? আমাদের বিয়ে হলে তো এটা আমারও রুম হবে। কি আবল তাবল বলছেন? এটা আমাদের বিয়ে হবে মানে? আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ, আমি পাগল হয়েছি তোমার ভালোবাসায়। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আগের ব্যবহারের জন্য প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। বাহ, তুই থেকে তুমিতে চলে গেলেন, ভালো তো। আর এখন আর আপনাকে ভালোবাসি না, প্লিজ চলে যান এখান থেকে। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, শুধু আমার উপর অভিমান জমে আছে। ধুর, আপনি জানতো এখান থেকে, আপনার সাথে কথা বলার কোনো মুড নেই। বলেই রুম থেকে বেরিয়ে গেল মাওয়া। তারপর মাওয়া না দাঁড়িয়ে আতিকের পিছন পিছন আসলো। আতিক মায়ের পাশে গিয়ে বসলো। কিরে মাওয়া, তুই না আতিকের কাছে বই আনতে গেছিলি? বই কোথায়? আসলে আন্টি, বইটা তোমার ছেলে এখনো পড়া হয়নি, তাই নেইনি। এদিকে মাওয়ার কথা শুনে তো আতিক অবাক। কি মিথ্যুক রে বাবা। তারপর মাওয়া বাসায় গেল। এদিকে আতিক তারপর খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়ে বন্ধুদের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে নিচেই গেল। তখনই আতিকের মা কাছে আসলো। কোথাও বের হবি বুঝি? একটু বাইরে যাব। ও, তাহলে যাওয়ার সময় তুই একটু তোর বাড়িওয়ালার আন্টিদের বাসা হয়ে যাস। কেন মা? তাদের বলবি আজকে সন্ধ্যার সময় আমাদের বাসায় একটু আসতে। আচ্ছা ঠিক আছে, বলে যাব। তারপর আতিক বাসা থেকে বের হয়ে মাওয়াদের বাসার সামনে গেল। তারপর কলিং বেল বাজালো। মাওয়া এসে দরজা খুলল। কে? ও তুমি আসো, ভেতরে আসো। না থাক, আপনি একটু আন্টিকে ডেকে দিন, তাইলেই হবে। কে আসলো রে মাওয়া? ও বাবা, তুমি? জি আন্টি, আমি। তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আসলে আন্টি, আমি আজকে বসবো না, আমার বাহিরে একটা জরুরি কাজ আছে। ও তাই? তা বাবা, কি জন্য আসলে তুমি? আসলে আন্টি, আজকে আপনাদের সন্ধ্যায় আমাদের বাড়িতে যেতে বলেছে। মাওয়া শুধু চুপচাপ আতিকের কথা শুনছিল, কারণ আন্টি সামনে, তাই কোনো কিছু করছে না। ও আচ্ছা বাবা, আমরা যাব। ও আচ্ছা আন্টি, তাহলে আমি আসি। আচ্ছা বাবা, এসো, সময় পেলে আবার আসবে। আচ্ছা আন্টি। বলেই চলে আসলো আতিক। তারপর বন্ধুদের কাছে গিয়ে আড্ডা দিতে লাগলো। এদিকে মাওয়া দরজা আটকিয়ে রুমে গেল। তখনই নীলিমা ফোন দিল। হ্যালো মাওয়া। হ্যাঁ বলো। আজকে শিফার জন্মদিনে যাবি না? না রে, আগেই বলেছি, কিন্তু যাব না। আরে বোকা, তুই আজকে জন্মদিনে আয়, সাথে বুদ্ধি করে আতিককে নিয়ে আসবি। তাইলে ওর সাথে সময়ও কাটাতে পারবি, আর জন্মদিনেও আসা হবে। ও ভাই, বুদ্ধিটা অনেক ভালো, দাঁড়া আমি দেখছি। তারপর মা ওর মায়ের কাছে গেল। কি রে, কিছু বলবি? হ্যাঁ মা, আসলে আজকে আমার এক বান্ধবীর জন্মদিন, সেখানে যেতে হবে।
কিভাবে যাবি? আজকে তো তোর বাবা অফিসে, তাকে ছাড়া কিভাবে যাবি? মা, আন্টিকে বলে আতিককে একসাথে নিলেই তো যাওয়া যায়। আচ্ছা দাঁড়া, আমি একটু পর আতিকদের বাসা যাচ্ছি। মা চলো, আমিও যাব। আচ্ছা তুই বস, আমি হাতের কাজটা সেরে আসছি। তারপর মাওয়ার মা কাজ সেরে মাওয়াকে নিয়ে আতিকের বাসায় আসলো। তারপর আতিকের মা তাদের আতিকের ভাইয়ের বিয়ের দাওয়াত দিল। তারপর হঠাৎ করে মাওয়ার মা বলল, আচ্ছা ভাবি, আতিক কোথায়? ও একটু বাইরে গেছে, ওকে খুঁজছেন কিসের জন্য? আসলে আজকে মা ওর একটা ফ্রেন্ডের জন্মদিনে যাবে, তাই আতিককে সাথে নিয়ে যেতে চেয়েছিল। ওর বাবা এখনো আসেনি তো তাই। ও এই ব্যাপার। আচ্ছা আমি আতিককে ফোন করে আসতে বলছি। এদিকে আতিক আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে, তখনই মায়ের কল আসলো। হ্যাঁ মা বলো। কোথায় তুই? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিতেছি। ওকে সন্ধ্যার সময় বাসায় এসে পড়বি, কাজ আছে। আচ্ছা আসবো, কিন্তু কেন? তা আসলেই দেখতে পাবি। তারপর আতিক আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যার সময় বন্ধুদের বলে চলে আসলো বাসায়। এসেই মায়ের কাছে গেল। মা কিসের জন্য আসতে বলেছো? রুমে গিয়ে রেডি হয়ে আয়, একটা জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। আমাকে তো আগে বলনি, আর তুমিও তো রেডি হওনি। আমি কি তোর সাথে যাব যে রেডি হব? তাহলে কে যাবে? তোর সাথে তো মাওয়া যাবে, ওর বান্ধবীর জন্মদিনে। কি মা? না আমি যাব না। কেন যাবি না? সমস্যা কি? না মা, কোনো সমস্যা নেই, তবুও আমি যাব না। আমি তোকে যেতে বলছি, তুই যাবি। তোর আন্টি আমাকে অনেক করে বলে গেছে। মা! আমি আর কোনো কথা শুনতে চাই না, যা রুমে গিয়ে রেডি হয়ে আয়। তারপর বাধ্য হয়ে রুমে গিয়ে রেডি হতে লাগলো আতিক। একটা সবুজ রঙের শার্ট ও একটা ব্ল্যাক জিন্স পরে বের হলো আতিক। বের হয়ে এসে দেখে মা রেডি হয়ে বসে আছে। আতিক তো তার দিকে একবার তাকিয়ে ক্রাশ খেয়ে গেল। একটা সবুজ রঙের থ্রি পিস পরা ও চোখে গাঢ় কাজল এবং মুখে হালকা মেকআপ, অনেক সুন্দর লাগছে। তবে আতিক কিছুক্ষণ তাকিয়ে থাকার পরেই আতিকের ঘটনাগুলো মনে পড়লো, তাই চোখ নামিয়ে নিল। এদিকে মা সেই ব্যাপারটা বুঝতে পেরেছে, তাই আতিক নিচে নামতে মা ওর সামনে আসলো। আমাকে আজকে কেমন লাগছে? আতিক কোনো কথা না বলেই চলে যাচ্ছিল, তখনই মা আতিকের হাত ধরলো। আপনি আমার হাত ধরেছেন কেন? আমার প্রশ্নের উত্তর না দিয়ে যাচ্ছ কেন? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আচ্ছা, তোমার উত্তর দিতে হবে না। এভাবে বের হয়েছো কেন? আমি কিভাবে বের হব এটা আমার ব্যাপার। মা তখনই আতিকের হেয়ার স্টাইলটা নষ্ট করে দিল। তোমার এভাবে যেতে হবে না, এভাবে গেলে তোর দিকে মেয়েরা তাকিয়ে থাকবে। আতিক কিছু বলতে যাবে, তার আগে আতিকের মা এসে পড়লো। কিরে আতিক, তোর চুল এভাবে কেন? যা চুল ঠিক করে আয়। না আম্মু, ও এভাবেই যাক। আতিক চুলে হাত দিয়ে চুল হালকা ঠিক করছিল, আর মার কথা শুনে আতিক তো অবাক, আর আতিকের মাও অবাক। আমাকে আম্মু বানিয়ে ফেললি কেন? তোমাকে আম্মু ডাকলে তোমার সমস্যা? আরে আমি বলছি কোনো সমস্যা আছে, তুই ডাকিস। আচ্ছা আন্টি, আমরা গেলাম। আচ্ছা যা, তবে সাবধানে যাবি। তারপর দুজনে বাসা থেকে বের হলো। মা একটা রিক্সা ডাক দিল এবং সেই রিক্সায় উঠলো। এসো, রিক্সায় ওঠো। না, আপনি যান, আমি অন্য রিক্সায় আপনার পিছু পিছু আসছি। না, তুমি এই রিক্সায় ওঠো। না, যাব না, আপনি যান, আমি আসছি। তুমি রিক্সায় উঠবে নাকি আমি বাসায় গিয়ে আম্মুকে ডেকে আনবো? বাবা ওঠো, বৌমা এত করে বলছে, ওঠো। না কাকা, আসলে কাকা ও আমার উপর রাগ করে রিক্সায় উঠছে না, প্লিজ একটু বোঝান। তারপর কাকার জোরাজোরিতে রিক্সায় উঠলো। মা আতিকের হাত ধরার চেষ্টা করছে, কিন্তু যতবারই ধরার চেষ্টা করে ততবারই হাত সরিয়ে নিচ্ছে। এভাবে চলে আসলো গন্তব্যস্থানে, সিফাদের বাসার সামনে। তারপর রিক্সা থেকে নেমে আতিক ভাড়া দেওয়ার জন্য মা ভাড়া দিয়ে দিল। তারপর সিফাদের বাসায় প্রবেশ করলো, তখনই দেখলো অনেকগুলো মেয়ে মাওয়ার কাছে আসলো। 2 থেকে 3 জনকে চিনে আতিক, তাই বুঝতে পারলো এরা মাওয়ার বান্ধবী। তাদের আসতে দেখে আতিক চলে গেল অন্য এক পাশে, সেখানে গিয়ে দাঁড়িয়ে রইল। কি করবে একা, কিছুই তো ভালো লাগছে না। অন্যদিকে মাওয়ার বান্ধবীরা, আতিককে আজকে সেই লাগছে দোস্ত। একদম নজর দিবি না, চোখ তুলে নেব। আচ্ছা বাদ দে, আতিক কি তোকে মেনে নিয়েছে? না রে, আমাকে দেখলেই এড়িয়ে চলে। তবে আমি জানি এটা ওর অভিমান, আমাকে যে করেই হোক ওর অভিমান ভাঙাতেই হবে। একটু ভালোভাবে, কারণ তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস। আচ্ছা, আমি এখন ওর কাছে যাচ্ছি, ও মনে হয় একা বোর হচ্ছে। আচ্ছা যা, আমাদের কাছে নিয়ে আয় তোর জুনিয়র লাভারটাকে। আচ্ছা দাঁড়া, নিয়ে আসছি। তারপর মা আতিকের কাছে আসলো। এখানে একলা কি করছো? চলো ওখানে ওদের সাথে আড্ডা দেই। থাক, এখানে আমি একাই ভালো আছি, আপনি গিয়ে তাদের সাথে আড্ডা দেন। আরে চলো না, কি হয়েছে?
বলে আতিকের হাত ধরে টানতে শুরু করলো মা। তারপর বাধ্য হয়ে মার সাথে সেখানে গেল আতিক। কি দুলা ভাই, আমাদের কাছে আসতে এত লজ্জা পেলে হয় নাকি? মাও আসতে বারণ করেছে। প্রথমত আমি আপনাদের দুলাভাই নই, আর আপনার আমার বড় আপু, তাই আপনাদের কাছে আসতে লজ্জা কিসের? তাই নাকি? তাহলে আমাদের সাথে দেখে ওই পাশে চলে গেল কেন? আসলে আমার কোনো অনুষ্ঠানে বন্ধুদের ছাড়া যেতে ইচ্ছে করে না। ও আচ্ছা। তারপর জন্মদিনের অনুষ্ঠান সম্পূর্ণ করে মাকে নিয়ে বাসায় এসে ঘুম দিল আতিক। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেল আতিক। তারপর সব বন্ধুরা এক হয়ে আড্ডা দিচ্ছিল। দোস্ত, মাওয়া আপুকে এত সহজে ছেড়ে দিবি না, ওকে কষ্ট কি বুঝতে হবে। আমি ওকে কষ্ট দিব। দোস্ত শোন, মাথা ঠান্ডা রাখিস, কষ্ট দিতে গিয়ে আবার বেশি করে ফেলিস না। আমরা জানি তুই মাও আপুকে ভালোবাসিস, তাই হালকা কষ্ট দিয়ে মেনে নে। আচ্ছা, ভেবে দেখবো। তোরা ওর কথা বাদ দে তো। আরে ওই দেখ, মাওয়া আপু কলেজ এসেছে। আরে আসুক, তাতে আমাদের কি? আমরা আমাদের মতো থাকবো। মা আজকে ওর বন্ধুদের কাছে না গিয়ে সোজা আতিকের পাশে এসে বসলো। আতিক সেটা দেখে উঠে সেখান থেকে ক্লাসের দিকে হাঁটা ধরলো। এদিকে মা আতিককে উঠতে দেখতেই দৌড়ে গিয়ে আতিকের হাত ধরলো। আপনি আমার হাত ধরেছেন কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে এভাবে এড়িয়ে চলছো কেন? আমি আপনাকে ভালোবাসি না। প্লিজ, আপনি আমাকে আর বিরক্ত করবেন না। মা তখন আতিকের মাথাটা ধরে টান দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল, যেটা দেখে আতিক থমকে গেল। আতিক ভাবতেও পারেনি মা কলেজের সবার সামনে এমনটা করবে। তবুও নিজেকে শক্ত করে তাকে ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল। কি পেয়েছিস কি? আমাকে আমাকে কি খেলনার পুতুল পেয়েছিস যে তোর কথায় নাচবো? যখন তোকে ভালোবাসতাম তখন আমাকে প্রতিটা পদক্ষেপে অপমান করতি। এখন আমার কাছে আসলি কেন? দেখো, আমি আগে যা করেছি ভুল করেছি। আমি এখন তোমায় ভালোবাসি। তুমি মারলে আমাকে আরো মারতে পারো। আতিক আর কিছু না বলে চলে আসলো ক্লাসে। মা আর সেদিন ক্লাস না করে বাসায় চলে গেল। মাকে আসতে দেখে ওর মা ওর কাছে গেল। কি হয়েছে, এত তাড়াতাড়ি আসলি? আর তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? মা ওর মায়ের দিকে তাকালো। আন্টি তাকিয়ে দেখে মার চোখে পানি। এ কি মা, কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল মা। মা, আমি আতিককে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না মা। কি কি বলছিস এসব? আতিক তোর ছোট মা, এটা হয় না। ছোট বড় জানি না, আমি আতিককে চাই, না হলে আমি মরে যাব। আচ্ছা মা দাঁড়া, তুই কাঁদিস না, আমি তোর বাবাকে আসতে বলছি। তারপর আন্টি আঙ্কেলকে কল দিল। হ্যালো। হ্যাঁ বলো, কিসের জন্য কল দিয়েছো? তুমি তাড়াতাড়ি বাসায় এসো, তোমার মেয়ে পাগলামি শুরু করেছে। কেন, কি হয়েছে? ফোনে বলা যাবে না, তুমি তাড়াতাড়ি বাসায় এসো। আচ্ছা আসছি। তারপর মার বাবা অফিস থেকে ছুটি নিয়ে বাসায় আসলো। কি হয়েছে মাওয়ার? সেটা তোমার মেয়েকেই জিজ্ঞাসা করো। কি হয়েছে মাওয়া মা? তোর চোখ মুখ দেখে মনে হয় অনেক কেঁদেছিস। কি হয়েছে আমাকে খুলে বল। বাবা, আমি আতিককে ভালোবাসি, কিন্তু ও এখন আমাকে ভালোবাসে না। আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। কি বলছিস এইসব? আর আতিক তো তোর ছোট। ছোট হলেও আমাকে ভালোবাসতো, কিন্তু আমি। তারপর আতিকের সাথে ঘটনা শুরু থেকে সব খুলে বলল মা। তাহলে এখন কি দোষ তোর? দোষ আমার, কিন্তু আমি এখন আতিককে সত্যি খুব ভালোবাসি। আমি আতিককে ছাড়া বাঁচবো না। এভাবে ভেঙে পড়িস না, আমি দেখছি কি করা যায়। চলো আমরা আতিককে বাসায় যাই। তারপর মার মা, বাবা ও মা আতিকের বাসায় আসলো। বাসায় এসে মার মাকে সব খুলে বলল। ও এই ব্যাপার, এটা তো আমি আগেই বুঝতে পেরেছিলাম যেদিন তুই আমার থেকে আম্মু ডাকার পারমিশন নিয়েছিলি। তাহলে এখন ছেলের বউ করে নাও। কেন রে, আমার ছেলেটা তোকে একেবারে পাগল করে ফেলেছে ওর প্রেমে? আচ্ছা যা, তোকে আমার ছেলের বউ করব। সত্যি বলে খুশিতে জড়িয়ে ধরলো মা। আচ্ছা ভাবি, একটা কাজ করলে হয় না? আপনি আপনার 2 ছেলের বিয়ে একসাথে দিবেন। সেটা করলে তো আরো ভালো হয়। তবে এই বিয়েতে আতিককে একটা প্ল্যান করে রাজি করাতে হবে। কিন্তু কিভাবে? শোনেন। তারপর মা ও তার মাকে প্ল্যান বুঝিয়ে দিল। কিন্তু এটা করলে তো আতিক আমার প্রতি আরো রেগে যাবে। এই বিয়ের পর সব রাগ ভাঙানোর দায়িত্ব তোর। এখন তুই পারবি কিনা বল। তুমি যা বলবে তাই পারবো, শুধু আতিককে পেলেই হবে। তারপর মা এবং আন্টি বাসায় চলে গেল। এদিকে আতিক ক্লাস করে বাসায় আসলো।
বাসায় এসে দেখতে পায় মা বাবা দুইজনেই কি যেন কথা বলছে। আতিককে দেখেই থেমে গেল। তোর এই কাজটা করতে লজ্জা করলো না? ছি, তুই এত খারাপ। এ কি বাবা, আমি কি করেছি? তোমরা আমার সাথে এভাবে কথা বলছো কেন? কি করব মানে? তুমি কি জানো না মামা তোমার বাচ্চার মা হতে চলেছে? কি এসব যাতা বলছো মা? আমি এসব কিছুই করিনি। চুপ বিয়াদব, অপরাধ করে আবার মিথ্যা বলা হচ্ছে। বাবা বিশ্বাস করো, আমি কিছু করিনি। চুপ, কোনো কথা বলবি না। সামনের সপ্তাহে তোর ভাইয়ের সাথে বিয়ে। বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। কি? বাবা প্লিজ বিশ্বাস করো, আমি কিছু করি নাই। আমরা তোমার এত কথা শুনতে চাই না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমাদের মান সম্মান কিছু থাকবে না। আমাদের গলায় দড়ি দিয়ে মরতে হবে। কি বলছো এসব তোমরা? ঠিকই বলছি। এখন তুই বিয়ে করবি কিনা বল। ওকে, আমাকে তোমরা বলির পাঠা করলে যাও, তোমাদের যা ইচ্ছা করো, আমি কিছু বলবো না। বলে রুমে চলে গেল আতিক। চলে যাওয়ার পর আতিকের বাবা ও মায়ের মধ্যে কথোপকথন। আমরা কাজটা কি ঠিক করছি? আরে তুমি চিন্তা করো না তো, ওর মাওয়ার উপর একটু অভিমান আছে, ভেঙে গেলেই শেষ। তুমি যতটা সহজভাবে বলছো ততটা সহজ না। আমরা ছেলেটার মন ভেঙে দিয়েছি মনে হয় না। এরপর আমাদের সাথে ঠিকভাবে কথা বলবে। একটু চিন্তার বিষয়। তবে আগে বিয়েটা হোক, তারপর ভেবে দেখব। এদিকে আতিক রুমে গিয়ে ভাবছে, মেয়েটা পেয়েছি কি আমাকে? আমাকে কি খেলার পুতুল মনে করে? এসব ভাবতে ভাবতে বিকেল হয়ে গেল। দুপুরে খায়নি আতিক। খেতে ডেকেছিল আতিকের মা। তারপর কে যেন দরজায় নক করলো। আতিক, দরজাটা খুলতো। তারপর গিয়ে দরজা খুলে দিল আতিক। কি শুনছে সব? তোরও বিয়ে হবে নাকি আমার বিয়ের সাথে? মা বাবা তো বললো। কি হয়েছে আমাকে খুলে বলতো। তারপর আতিক তার ভাইয়াকে বলল, বাবা মা কি বলছে সবকিছু। তোমার মনে হয় কি আমি এসব কিছু করেছি? আমি জানি তুই এসব কিছু করিসনি। তখনই আতিকের ভাইয়ের ফোনে কল আসলো। আমি আসছি, তোর ভাবি ফোন দিয়েছে, এই ব্যাপারে ওর থেকে একটু পরামর্শ নেই। যাও। তারপর আতিক রুম থেকে বেরিয়ে বাইরে চলে আসলো। বাইরে এসে সবাইকে ফোন করে বের হতে বলে। চলে গেল আড্ডাখানায়। গিয়ে দেখে আনান দাঁড়িয়ে আছে। আর ওরা দুজন বাইক থেকে নামলো আর সবাই বসলো সবাই আড্ডা দিতে। আতিক, তোর মুখটা আজকে এত শুকনো শুকনো লাগছে কেন? এমনি। কি হয়েছে প্লিজ আমাদের খুলে বল। শুনো, তাহলে সব বললাম। তার মানে তুই দুপুরে কিছুই খাসনি? চল খেতে চল। এখন দরকার নেই। শালা উঠ, তুই খাবি আর খেতে খেতে কথা বলবো। তারপর সবাই একটা রেস্টুরেন্টে গেল। খাবার অর্ডার করে বসলো। দোস্ত, আমি বাসায় খাবার খাবো না। 1 মাস কিছু একটা ব্যবস্থা করতে হবে। আরে সমস্যা নেই, আমার যে ফান্ডে টাকা রাখছিলাম সেটা দিয়ে আমরা 4 জন 1 মাস বাইরে খাবো। সেটা করলেই তো হয়। ভাই, ওইটা দিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে চেয়েছিলাম। শালা ঘোরাঘুরি পরে, আগে সমস্যা সমাধান করতে হবে। আচ্ছা, তোদের ইচ্ছা। দোস্ত, মামা আপুর ব্যবস্থা কি করবি সেটা দেখতে থাকো। আপনারা কিসের টাকা বুঝেননি তো? এটা আতিকটা 4 বন্ধু মিলে টাকা রাখতো একসাথে সবাই মিলে দূরে ট্যুর করতে যাবে বলে, কিন্তু এখন সেই টাকাই খরচ করতে হচ্ছে। তারপর খেয়ে দিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় গেল। বাসায় গিয়ে সোজা রুমে ঢুকলো। অবশ্যই মা জিজ্ঞেস করছিল কোথায় গিয়েছিল, কিন্তু আতিক কোনো উত্তর দেয়নি। এভাবে করতে করতে আতিকদের বিয়ে হয়ে গেল। ভাইয়া বাসর ঘরে ভাবের কাছে চলে গিয়েছে। আতিক এখনও মা বাবার সাথে কথা বলে না, খাবারও খায় না। বাবা মা আতিককে অনেক খেতে বলেছে কিন্তু খায়নি। কোনো কথা বলতে এলেই এড়িয়ে চলেছে। আর মা প্রত্যেক দিন তো আসতো, কিন্তু আতিক কোনো কথা বলতো না। এগুলো ভাবছে তখনই বাবা মা আতিকের সামনে আসলো। বাবা, মেয়েটা বাসর ঘরে একা বসে আছে, তুই যা এখন। আতিক কোনো কথা না বলে রুমে ঢুকলো। রুমে ঢুকে দেখতে পেল মা ঘোমটা দিয়ে বসে আছে। আতিক এসেছে টের পেয়ে বিছানা থেকে ওঠে, এসে সালাম করতে এলো। আতিক সরে গিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মা এখনো দাঁড়িয়ে আছে। সেটা দেখে না দেখার ভান করে আতিক বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর বুঝতে পারলো বিছানাতে কেউ শুয়েছে আর আতিকের পিছন থেকে জড়িয়ে ধরেছে। সাথে সাথেই পিছন থেকে হাতটা সরিয়ে উঠে পড়ল। মাও উঠল। কি পেয়েছিস কি তুই? তোকে স্পর্শ না করা আমি এখন তোর পেটের সন্তানের বাবা? আমাকে বানিয়ে দিলি চরিত্রহীন। তা তো তোর হয় নাই। বিশ্বাস করো, আমার পেটে কোনো সন্তান নেই। এটা আমি তোমাকে পাওয়ার জন্যই করেছি। তাই বলে আমাকে চরিত্রহীন বানিয়ে দিবি?
কথা বলিস না কেন? জানি কিছু বলতে পারবি না। শোন, বিয়ে করছস আমাকে, এটাই চাইছিলিস। এখন তুই আমাকে স্পর্শ করবি না। আমার সামনে তোর ওই মুখ যেন না দেখি। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি এই কাজটা করেছি। প্লিজ, তুমি আমার সাথে এমন করো না। তোর ন্যাকা কান্না বন্ধ কর। আমি এখন ঘুমাবো। আমি এই মাঝখানে কোলবালিশ রেখে দিয়েছি, এর এই পাশে ভুলেও আসবি না। মা কিছু না বলে চুপচাপ কান্না করছে, সেদিকে চোখ না দিয়ে শুয়ে পড়ল। আতিক কখন যে ঘুমিয়েছে নিজেও জানে না। কারো কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। জায়নামাজে বসে মা হাত তুলে কান্না করছে। আতিকের একটু কষ্ট লাগলো, কিন্তু ওর দেয়া কষ্টগুলো আতিকের মনে পড়ে গেছে, তাই চুপ করে ঘুমালো। একটু পরে ঘুম ভাঙলো কারোর ডাকে। তাকিয়ে দেখলো একজন পদ্মাশীল মেয়ে। আরে, কে আপনি? আরে, আমি মাওয়া। তুমি আমাকে এই মুখ দেখাতে মানা করেছো, তাই এইভাবে আসলাম। ও আপনি? তা এভাবেও না আসলে খুশি হতাম। আমার তো আসতেই হবে। আর এই নিন চা। সরি, আমি চা খাই না। আপনি এখন যেতে পারেন। প্লিজ, আমার উপর রাগ খাবারের উপর কেন দেখাচ্ছ? তোকে এত কথা বলতে বলেছি? তোকে এখান থেকে যেতে বলছি না? তারপর মা মাথা নিচু করে চলে গেল। আতিক চলে গেল ফ্রেশ হতে। এদিকে মা আবার রান্নাঘরে গেল। কি আতিক চা নিয়েছে? না আম্মু, উল্টো আমাকে ঝাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে। বললাম যাস না ওর সামনে, তবুও গেলি। যাব না কেন? যেতে হবে। তোমার ছেলে যদি আমাকে মেরেও ফেলে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি ওর কাছে যাওয়ার চেষ্টা করব। ও আমার ছেলেকে এতটা ভালোবাসিস, তাহলে প্রথমে এমন করলি কেন? প্রথমে তোমার ছেলের ভালোবাসা বুঝতে পারিনি, তাই। এখন তোমার এর জন্য অনেক কষ্ট করতে হবে। তাই তো করছি আমি। ও তোমার ভালোবাসায় অনেক কষ্ট পেয়েছে, তা আমি ওর সাথে কথা বলে বুঝতে পেরেছি। তাই তোমাকে ওর ভালোবাসা পেতে হলে অনেক কষ্ট করতে হবে। আচ্ছা ভাবি, আপনি একটু হেল্প করেন আমাকে। আমি তোমার সাথে সব সময় আছি। থ্যাঙ্কস ভাবি। ওয়েলকাম। তবে আমার দেবরটাকে কষ্ট দিতে পারবে না কখনো। হয়েছে, তোদের এদিকে রান্না হয়ে গেছে, এখন এগুলো খাবার টেবিলে নিয়ে যা। আরে, আমাদের তো খেয়ালই নেই। খাও দাও। মা, আমাকেও দিন। আপনি আমাকে রান্নায় সাহায্য করতে দেননি। ও তুই আমাকে আপনি করে বলছিস কেন? তোরা আমার মেয়ে, তাই সবসময় আমাকে আম্মু ডাকবি এবং তুমি করে কথা বলবি। আচ্ছা আম্মু। তারপর দুজনে খাবার টেবিলে খাবার নিয়ে গেল। ওদের খাবার নেওয়া দেখে বাবা আর ভায়া খাবার টেবিলে চলে আসলো। এদিকে আতিক ওয়াশরুম থেকে বের হয়ে কিছুক্ষণ ফোন টিপলো। তারপর রেডি হয়ে নিচেই বের হলো কলেজে যাওয়ার জন্য। ও, তুমি এসে পড়েছো? আমি এক্ষুনি ডাকতে যাচ্ছিলাম। আতিক কিছু না বলে হাঁটা ধরলো। ওই দাঁড়া। বলো। কোথায় যাচ্ছিস এখন? কলেজে যাব, কাজ আছে। আজকে তোর কলেজে যাওয়ার দরকার নেই। আজকে নিজুমদের বাসায় যাব। তুই আর মাওয়া আমাদের সাথে যাবি, আর তারপর এসে আমি আর নিজুম মাওয়াদের বাসায় যাব। ভাইয়া, আমার দ্বারা এসব হবে না। মানে? ভাবি, আমি একজন চরিত্রহীন, আর তার সাথে এই বাসার মানুষের একসাথে খাই কি করে? ওইসব বাদ দে বাবা, এখন খেতে আয়। আরে না, আপনারা আমার জন্য গলায় দড়ি দিয়ে মরতে চেয়েছিলেন। বলেই চলে আসলো আতিক। তারপর বের হয়ে বন্ধুদের সাথে এক হয়ে খেতে গেল। এদিকে আতিক চলে যাওয়ার পর, কেন তোমরা ওর সাথে এমন করলে? বলে দিল না ওকে আমরা বিয়েতে আনন্দ করতে দিলে না, আর এমন একটা কাজ করছো যে ঘরের খাবারও খাচ্ছে না। আমি ভাবতেও পারিনি এত কিছু হবে। আমি আর কিছু বলবো না, তোমরা বুঝো। বলেই খাবার টেবিল থেকে উঠে গেল আতিকের ভাই। মা, আজকে আমাদের বাসায় যেতে হবে না, সবকিছু ঠিকঠাক হলেই যাব। আচ্ছা ঠিক আছে। আর ভালো লাগছে না। কি যে শুরু হলো বাড়িতে। আমি তোমাকে মানা করলাম এটা করতে, তবুও তুমি করলে। আমি করেছি, এটা আমি ঠিক করব। বলেই কিছু না খেয়ে চলে গেল আতিকের মা। তারপর সবাই না খেয়ে চলে গেল। আর মা তো আতিক বের হওয়ার সাথে সাথেই রুমে চলে গেছে। কিছুক্ষণ কেঁদে কলেজে যাওয়ার জন্য বের হলো। তখনই দেখে সবাই একসাথে সোফায় বসে আছে। কোথায় যাচ্ছিস সেভাবে? সকালেও দেখলাম পর্দা করছিস নাকি? এখন থেকে করব। আর এখন কলেজে যাচ্ছি। আজকে যাওয়ার দরকার নেই, কিছুই তো খাওস নাই। থাক, যতদিন তোমার ছেলে বাসার খাবার না খাবে ততদিন আমি খাবো না। এতে যদি মরে যাই তো যাব। শুধু তুই কেন, বাসার কেউই খাবে না এখন থেকে। আচ্ছা, আমি কলেজে যাচ্ছি। আচ্ছা যাও, দেখো আমার দেবরটার মন জয় করতে পারো কিনা। সেজন্যই তো যাচ্ছি। এদিকে আতিকরা খাবার খেয়ে কলেজে গেল। কলেজে গিয়ে সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিল। দোষ, দেখ এই কলেজে প্রথম কাউকে বোরকা পরা এত সুন্দর একটা মেয়ে দেখছি। শালা মুনার কাছে বলা লাগবে। দেখ দোষ, মেয়েটা এইদিকে আসছে।
তো আমি কি করব? এর মধ্যে মেয়েটা এসে আতিকের পাশে বসলো। এ কি, কে আপনি? এখানে বসেছেন কেন? আমি আমার স্বামীর কাছে বসবো না তো কার কাছে বসবো? আতিকের বুঝতে বাকি রইল না এটা কে। সকালের পদ্মার কথা মনে পড়ে গেল। দেখেন, আমি একা আছি, ভালো আছি, আমাকে একটু শান্তিতে থাকতে দিন। আমি জানি তুমি ভালো নেই, আর তুমি আমাকে ছাড়া একদম ভালো থাকতে পারবে না। চুপ হয়ে গেলেন কেন? বলেন, সমস্যা নেই। ও কিছু বলতে পারবে না। তারপর আতিকের দিকে তাকাতেই দেখে আতিক নেই। দূরে তাকিয়ে দেখে আতিক হাঁটছে। তখনই মা উঠে দৌড় দিয়ে আতিকের পিছন থেকে জড়িয়ে ধরলো। আতিক দাঁড়িয়ে গেল, অনুভূতিটা বোঝার চেষ্টা করছিল। তখন আতিকের আগের কথা মনে পড়ে গেল। পেছন থেকে ছাড়িয়ে 2টা থাপ্পড় মারলো। কি সমস্যা কি আপনার? আপনাকে মানা করা সত্ত্বেও কেন আমার কাছে আসেন? কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান আমার সামনে থেকে। আতিক কি করবে ভেবে পাচ্ছে না, তাই মাওয়াকে ছাড়িয়ে ক্লাসে চলে গেল। দোস্ত, তোর হাতে রক্ত। আতিক হাতের দিকে তাকিয়ে দেখে সত্যি রক্ত। তুই কিন্তু এখন বেশি বেশি করছিস। আমি কি করেছি? ওকে আমার কাছে আসতে মানা করি, তবু আসে কেন? তাই বলে এভাবে করবি? আমি জানি থাপ্পড়টা এত জোরে মারা উচিত হয়নি, কিন্তু ও আমাকে আমার বাবা মায়ের সামনে চরিত্রহীন বানিয়েছে, তবু তোরা বলবি আমি বাড়াবাড়ি করছি? অধরা আর তিথি চুপ হয়ে গেল। কি হলো, এখন চুপ কেন? সরি রে, ভুলে গিয়েছিলাম। তবে মা বাপুর কষ্ট দেখতে পাচ্ছি না। আমার মনে হয় তোকে সত্যিই ভালোবাসে। আতিক কিছু বলতে যাবে তখনই স্যার এসে পড়লো। তারপর ক্লাস করে বের হয়ে দেখতে পেল আতিক নামাজ পড়ে গিয়ে বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। এদিকে মাওয়া এসে দেখে আতিক ঘুমাচ্ছে। আতিকের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে আতিকের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এদিকে আতিকের ঘুমের ভিতরে মনে হচ্ছে কেউ আতিকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, যেটা আতিকের খুব ভালো লাগছে। কে আতিকের মাথায় হাত বুলাচ্ছে সেটা দেখতে চোখ খুলতেই দেখে মাওয়া। আতিক এক ঝটকায় হাত সরিয়ে নিল। কি হয়েছে? এমন করছো কেন? আপনি আমাকে স্পর্শ করার সাহস পেলেন কোথায়? আপনাকে এতবার বলার পরও কেন আপনি আমার সামনে আসেন? তুমি আমাকে মারো, যা ইচ্ছা করো, তবুও তোমার থেকে দূরে থাকতে বলো না প্লিজ। আতিক কিছু বলতে যাবে তখনই ভাবি রুমে আসলো। তাতে আতিক থেমে গেল। কি, তোমাদের সব গোছানো শেষ হয়েছে? ভাবি, সব গুছিয়ে নিয়েছি। ও, তাহলে তো ভালোই। এখন চলো, খেতে চলো, মা খেতে ডাকছে। আচ্ছা ভাবি, চলুন আগে খেয়ে আসি, তারপর রেডি হয়ে বের হব। আচ্ছা চলো। তারপর মা পর্দা করে বের হলো এবং খাবার টেবিলে খাবার সাফ করে দিতে লাগলো। কি হলো মাওয়া, তুমি বসছো না কেন? আসলে বাবা, এখানে খাবার খেতে হলে আমার মুখ খুলতে হবে। ও, তাহলে বাবা আপনারা খান। আপনারা খাওয়ার পর আমি মাও খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে। তারপর আর কোনো কথা হলো না। আতিক খেয়ে উঠল। তারপর মা আর আতিকের ভাবি খেলো। আতিক রুমে ছিল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো রেডি হওয়ার জন্য। বের হয়ে দেখে মা শাড়ি পরেছে, আর সাথে সাথে মা আতিকের দিকে ঘুরল। সরি, আমি বুঝতে পারিনি আপনি শাড়ি চেঞ্জ করছেন। বলেই আবার ওয়াশরুমে ঢুকলো আতিক। আরে আরে, আমি কি তোমায় কিছু বলেছি? এমন ভাব করছে যেন কিছু পর স্ত্রীর শরীর দেখছে। আতিক না শুনে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর এই যে, আমার হয়ে গেছে, এখন তুমি বের হতে পারো। আতিক বের হয়ে ওর দিকে তাকালো। আকাশি কালারের শাড়িতে ওকে অনেক সুন্দর লাগছিল। ইচ্ছে করছিল তাকিয়ে থাকতে, কিন্তু আবার কি যেন মনে করে তাকালো না আতিক। তারপর আতিক একটা নীল শার্ট পরে রেডি হলো। তারপর মাওয়া নীল শার্ট পরতে দেখে ও একটা নীল বোরকা পরেছে। তারপর আতিক হাতে ব্যাগ নিয়ে নিচে আসলো। নিচে এসে দেখে ভাবি আর ভাইয়া রেডি হয়ে নিচে বসে আছে। আয়, তোদের জন্য অপেক্ষা করছিলাম। চলো, এসে গেছি। তাড়াতাড়ি চল, 9টায় বাস ছাড়বে। তারপর আতিকের মা বাবা ও আঙ্কেল আন্টিকে বলে বের হলো। তারপর রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে গেল আর বাসের টিকিট বুকিং করে সিটে বসলো। আতিক বসার আগে মা জানালার পাশে বসলো। আতিক কিছু বলল না, আর আতিকের ভাইয়ারা আতিকদের সামনে সিটে বসেছে এবং তার পাশে বসলো। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিল। আতিক কানে হেডফোন দিয়ে গান শুনতে শুরু করলো, কিন্তু সেটা বেশিক্ষণ সম্ভব হলো না। মা আতিকের কান থেকে হেডফোন খুলে দিল। কি হলো, হেডফোন খুললেন কেন? হেডফোন খুলবো না তো কি করব? আমি যে তোমার পাশে বসে তাতে তোমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। শোনেন, আমার উপর রাগ দেখে লাভ নেই। আমি আপনার রাগকে পরোয়া করি না। তা করবে কেন? ফেসবুকে মেয়েরা কমেন্ট করে, গল্পে তারা আছে, আমাকে দিয়ে কি করবে? শুনুন,
আমি আপনাকে আগেই বলেছি আপনাকে আমার প্রয়োজন নেই। আর আমার ফেসবুকে আমার গল্প যারা কমেন্ট করে আমি তাদের বোনের মতো সম্মান করি। জানি তো। শোনো, আমার সাথে একটু গল্প করলে কি হয়? দেখো ভাবিরা কত রোমান্টিক ভাবে তাদের ট্রাভেলটা এনজয় করছে। এসব আমার সাথে করতে আসবেন না, ওকে? আমাকে একটু শান্তিতে থাকতে দিন। মা আর কিছু করলো না, শুধু আতিকের দিকে তাকিয়ে আছে আর চিন্তা করছে। এই কি সেই আতিক যে আমার শত অপমান সহ্য করেও আমার পিছু পড়েছিল? এই কি সেই আতিক যে আমার ভালোবাসা পাওয়ার জন্য কত থাপ্পড় খেয়েছে আর এখন আমাকে দেখতেই পারছে না? না, ওর উপর অনেক অত্যাচার করেছি, তাই আমাকে ওর দেওয়া কষ্ট সব সহ্য করতে হবে। এটা ভাবতে ভাবতে কেঁদে দিল মা। এদিকে আতিক গান শোনা অবস্থায় মার দিকে তাকাতেই দেখে কাঁদছে। আতিক ভাবতে লাগলো, এতটুকুতেই এই অবস্থা? আর আমাকে কত কষ্ট দিয়েছে। কাঁদো কাঁদো, তোমাকে আরো অনেক কষ্ট সহ্য করতে হবে। তারপর বিকেলবেলা বাস পৌঁছে গেল। ভাবি, আপনার কোনো বোন আছে? আছে, কেন? একটু লাইন মারতে হবে না? আচ্ছা, বাড়ি চল, তারপর লাইন মারিস। কিসের লাইন মারবে ভাবি? তোমার বোন যদি ওর আশেপাশে আসে না, তাইলে কিন্তু একেবারে মেরে ফেলবো। হয়েছে, থাক, এখন চল। আমি রিক্সা নিয়ে এসেছি এবং যা যা লাগবে তাও নিয়ে এসেছি। তারপর আতিক আর মাওয়া একটা রিক্সা এবং ভাইয়া ভাবিকে একটা রিক্সায় উঠালো। কিছুক্ষণের মধ্যে নানা বাড়ি পৌঁছে গেল। তারপর তাদের সাথে কথা বলে রিক্সা আবার নিয়ে চলে গেল ভাবিদের বাসার সামনে। রিক্সা থেকে নামার পরে মা আতিকের হাত ধরলো। এ কি, হাত ধরছেন কেন? আপনি হাত ছাড়ুন। হাত ছাড়বো মানে? আমি হাত ছাড়তে পারবো না, তুমি যা করার করে নিও। বাসার দিকে তাকিয়ে দেখে অনেকে আতিকের দিকে তাকিয়ে আছে, তাই আর কিছু না বলে ওইভাবে বাসায় যেতে লাগলো। বাসার ভিতরে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। তখনই দেখে আতিকের দিকে একটা 7 থেকে 8 বছরের মেয়ে দৌড়ে আসলো। এই মেয়ে, তুমি আমার বিয়ায় মশাইয়ের হাত ধরে আছো কেন? আমি হাত ধরেছি আমার স্বামীর, তাতে তোমার কি? কি? ওসব স্বামী টামি হবে না, এখন আমি বিয়ায়ের সাথে প্রেম করব। ওই মেয়ে চুপ! তোর বয়স কত যে আমার স্বামীর সাথে প্রেম করতে চাস? ওই, একদম আমার সাথে রাগ দেখাবে না, ওই হাত ছাড়ো। বলেই জোর করে হাত ছাড়িয়ে নিল মেয়েটা। ওই চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। আমি এখন বিয়ায়ের সাথে প্রেম করব। মাকে ধমক দিয়ে থামিয়ে এখন সবাই গোল হয়ে কাহিনী দেখছে আর হাসছে। আচ্ছা বিয়াইন, তোমার নাম কি? আই লাভ ইউ। আই লাভ ইউ, এটা আবার কেমন নাম? তুমি আমাকে আই লাভ ইউ বলেই ডাকবে। না, তুমি ওকে এটা বলে ডাকবে না। এই, তুমি চুপ থাকো, আবার আমাদের মাঝে কথা বলছো। দেখছো না বড়রা কথা বলছি? আর তুমি জানো না বড়দের মাঝে ছোটদের কথা বলতে নেই? আই পুচকি, তুই আমার থেকে বড়? আমার বয়স 7 বছর। দেখো না তোমার স্বামীর সাথে প্রেম করছি, আর তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। কি? এত অবাক হওয়ার কিছু নেই। আচ্ছা, আমার আই লাভ ইউ তোমার আসল নাম কি? বলেই মেয়েটাকে কোলে নিল আতিক। আমার নাম নদী, ওরফে তোমার আই লাভ ইউ। হয়েছে নদী, তোর আই লাভ ইউকে ছাড়, না হলে ওই মেয়েটা তোর আই লাভ ইউকে মারবে। কি এত বড় সাহস! শোনো, আই লাভ ইউ ওই মেয়েটা তোমাকে কিছু বলে, তাই তোমাকে বলবে আমি সব চুল ছিঁড়ে ফেলবো। মা রাগি চোখে তাকালো নদীর দিকে। আচ্ছা আই লাভ ইউ, এখন আমাকে তোমার রুমে নিয়ে যাও। আমি এত দূর জানি করে এসেছি, আমার ক্লান্ত লাগছে। কি বলো এইসব? তাড়াতাড়ি রুমে চলো, তোমার শরীর খারাপ, আমাকে আগে বলবে না? মা রাগি চোখে আতিকের কাহিনী দেখছে। আচ্ছা চলো, আমি তোমাদের রুমে নিয়ে যাচ্ছি। বলে মাকে ইশারায় আসতে বলে হাঁটা ধরলো রুমের দিকে। তারপর আতিক ভাবির পিছনে পিছনে রুমে গেল। সত্যি শরীরটা ক্লান্ত লাগছে তার। আচ্ছা আই লাভ ইউ, এখন আমি একটু ঘুমাবো, তুমি এখন যাও, বিকেলে তোমাকে নিয়ে কালকে ঘুরতে যাব। আচ্ছা, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। থাক, তার আর দরকার নেই, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আর হ্যাঁ, তোমাকে যেন আমার আই লাভ ইউ এর পাশে না দেখি। মা নিশ্চুপ রাগি চোখে তাকিয়ে আছে। তারপর নদী চলে গেল রুম থেকে। তখন মা আসলো আতিকের কাছে।
ওর সাথে এরকম ব্যবহার না করলে হতো না? আমি আমার যা ইচ্ছা তাই করব, সেটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে না। আচ্ছা, আমাকে বলতে হবে না। তুমি অসুস্থ, শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না থাক, তার আর দরকার হবে না, আমি আমার মতো থাকতে পারবো। মা কিছু বলতে যাবে তার আগে আতিকের ভাবি রুমে আসলো, হাতে ট্রেতে কিছু নাস্তা নিয়ে। আতিক, এই শরবতটুকু খেয়ে নাস্তাটা করে নে, শরীর ভালো লাগবে। আরে ভাবি, এসবের কি দরকার ছিল? তুই চুপ থাক। মাওয়া, আয় এখানে বস, তারপর দুজনে নাস্তা কর। আচ্ছা ভাবি। তারপর দুজনে নাস্তা করার পর তাই ফোনটা হাতে নিয়ে বসে ফেসবুকে ঢুকলো আতিক। তারপর কিছুক্ষণ বন্ধুদের সাথে চ্যাটিং করে আইডি লগ আউট করে নিচে গেল আতিক। তখনই মা আতিকের পিছনে নিচে আসলো। আতিককে দেখে নদী দৌড়ে আতিকের কাছে আসলো। আই লাভ ইউ। তোমার শরীরটা এখন কেমন আছে? আই লাভ ইউ। আমার শরীরটা এখন ভালো আছে বলে নদীকে কোলে নিল আতিক। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিল। তবে মার মনটা খারাপ ছিল, কিন্তু আতিক কিছু বলেনি। আড্ডা শেষে ভাবি সবাইকে খাবার টেবিলে নিয়ে গেল। আতিক ভাইয়া, তালুই এবং ভাবির কিছুর আত্মীয় টেবিলে বসেছিল। মা বসেনি, কারণ ভাবির সাথে খাবে। টেবিলে খাবারের দিকে তাকিয়ে তো মাথা নষ্ট হয়ে গেছে। ভালোই হয়েছে, ভাইয়ার সাথে এসে এখন আতিকও জামাইয়ের মতো খেতে পারবে। তারপর সবাই খাওয়া শুরু করলো। আতিক যতই না করছে, তবুও ভাবি আতিকের খাবার দিয়েই যাচ্ছে। যাই হোক, অনেক কষ্টে খাবার খেলো আতিক। আরে বাবা, এতে এই অবস্থা, কালকে থেকে আরো বেশি কিছু আয়োজন করা হবে। কি বলছেন এসব? তালি, আমি তো কিছু খেয়েছি, আর ভাইয়া তো কিছুই খাচ্ছে না ঠিক মতো। তাই তো হাবিব বাবা, তুমি ঠিক মতন খাও, এত লজ্জা পেতে হবে না, এটা তো তোমারও বাড়ি। জি বাবা। তারপর আতিক আর আতিকের ভাইয়া খাবার শেষ হলো। এরপর দুজনে উঠলো। আতিক ভাইকে বলে রুমে চলে আসলো, আর সেও রুমে গেল। আতিক বিছানায় বসে এফবি চালাচ্ছিল, তখনই নদী আতিকের রুমে আসলো। কি করছো? আই লাভ ইউ। এই তো কিছু না, এমনি বসে আছি। ও, আমি কার্টুন দেখবো, আমাকে কার্টুন দেখাও। আচ্ছা আসো, আমি দেখাচ্ছি। তারপর কিছু কার্টুন নামিয়ে দিল আতিক। আতিক পাশে বসে সেগুলো দেখছে। কিছুক্ষণ পর মা আসলো। এই, তুমি এখানে করো কি? যাও, রুমে যাও। আই মেয়ে, তুই যাবি এ রুম থেকে? একদম আমার মেজাজ গরম করবি না। আমি এখানেই ঘুমাবো, দেখি তুমি আমার কি করতে পারো। বলে আতিকের গলা ধরে শুয়ে পড়ল। এটা দেখে মা রেগে আগুন। ও আজ পর্যন্ত আতিকের গলা ধরতে পারেনি, আর সেখানেই এই পিচ্ছি মেয়ে। কি বললি তুই? আর তুই গলা ধরলি কেন? ছাড় বলছি। বলে আতিকের দিকে এগিয়ে আসলো মা। আরে আরে থামুন। না, আমি থামবো না, ওকে তোমার গলা ছাড়তে বলো। আরে আপনি কি পাগল নাকি? ওর মতো বাচ্চা মেয়ের সাথে এরকম ব্যবহার করছেন? আরে নদী, অনেক হয়েছে, এখন আসো। আচ্ছা, আমি আসছি। বলেই রুমে চলে গেল নদী। মা তারপর দৌড়েই বিছানার উপর উঠে আতিকের গলা জড়িয়ে ধরল। আতিকের মেজাজটা গরম হয়ে গেল, সাথে সাথে এক ধাক্কা দিল। মা আতিকের ধাক্কার তাল সামলাতে না পেরে পড়েই পায়ে ব্যথা পেল। পা থেকে হালকা রক্ত বেরোচ্ছে। মা উঠে দাঁড়াতে পারছে না, তবুও উঠে ছলছল চোখে আতিকের দিকে তাকালো, যেটা থেকে আতিকের খারাপ লাগলো। আতিক ওকে কিছু বলতে যাবে, তার আগেই উঠে বিছানার উপর শুয়ে পড়ল মা। সরি, আসলে আমি বুঝতে পারিনি। আরে সমস্যা নেই, তুমি ঘুমাও। দেখি এখন একটু রক্ত বেশি বের হচ্ছে। তারপর আতিকের ভাইয়াকে কল দিল। ভাইয়া, ভাবি কোথায়? কেন, ও তো এখনো নিচে। আচ্ছা ভাইয়া, ফোন করে আমাদের রুমে একটু আসতে বলো। কেন, কি হয়েছে? মামা একটু অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা বলছি। তারপর ফোন কেটে আতিক কিছুক্ষণের মধ্যে ভাবি চলে আসলো। কি হয়েছে মামার? কি বলছো না কেন? আসলে ভাবি ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দরজার লেগে পা কেটে গেছে। আরে এত বেখেয়ালি হলে হয়, দেখে শুনে চলাফেরা করবে তো। বলে রুম থেকে বের হলো আতিকের ভাবি। তারপর হাতে একটা বক্স নিয়ে আসলো। তারপর তুলা দিয়ে রক্ত মুছে ড্রেসিং করে ব্যান্ডেজ করিয়ে দিল। তারপর ভাবি সতর্কভাবে চলতে বলে রুম থেকে চলে গেল। আতিক ভাবতে লাগলো, না, মেয়েটার সাথে এখন একটু বেশি করে ফেলেছি, এখন মেনে নিতে হবে, না হলে আমার পাঠকরা আমাকে মেরে ফেলবে। কিন্তু কিভাবে মানাবো? এগুলো ভাবতে ভাবতে মাওয়ার কাছে গেল আতিক। ওর পায়ের কাছে গিয়ে শাড়িটা হালকা উঠিয়ে হাঁটুর নিচে ওর ক্ষতস্থানের উপর হাত রাখলো আতিক। ব্যথা বেশি পেয়েছো? আমি বুঝতে পেরেছি,
আমি সত্যি খুব দুঃখিত। না থাক, ঠিক আছে, সমস্যা নেই। রাগ করতে পারো আমার উপর, কিন্তু আমার কিছু করার নেই। আতিকের কথা শুনে মা আর কিছু বলল না, আর আতিকও কিছু না বলে ওর পাশে শুয়ে পড়ল। এভাবে ভাবিদের বাড়ি আরও একদিন থেকে বাসায় চলে আসলো। এই কয়েকদিনে মার সাথে আগের মতোই ব্যবহার করেছে, তবুও নির্লজ্জের মতো আতিকের কাছে আসতে চাইতো। যাই হোক, আতিক বাসায় আসলো বিকেলবেলা। তারপর ভাবি মাকে রুমে নিয়ে গেল, কারণ ওর পায়ে অনেক ব্যথা আছে। আতিক বাসায় যাওয়ার পরে মা আতিকে রুমে ডাকলো। তারপর আতিক রুমে গিয়ে ফ্রেশ হয়ে মায়ের কাছে গেল। আসার সময় মা জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছে, কিন্তু আতিক উত্তর না দিয়ে চলে এসেছে। এসেই মায়ের রুমে প্রবেশ করেই দেখে বাবাও আছে। কিসের জন্য ডেকেছো মা? ও তুই এসে গেছিস, আয় এখানে বস। এখন বলো। আমি জানি বাবা, মাওয়ার সাথে তোর সম্পর্ক এখনো ঠিক হয়নি এবং ওর পায়ের ব্যথার পিছনে তোরই হাত আছে, হয়তো অনিচ্ছাকৃত। আতিক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শোনো বাবা, আসলে মাওয়া তোমার বউ করার ইচ্ছে ছিল তোর মায়ের, কিন্তু একই মেয়ে মাওয়া তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। তবে তোর ভালোবাসা পরে বুঝতে পারে, তবে তুই মেনে নিসনি। তাই মাওয়া আমাদের কাছে এসে অনেক কান্নাকাটি করে, তাই তোর মা প্ল্যান করে তোদের বিয়ে দেয়। মানে এটাই, মাওয়া তোকে এভাবে বিয়ে করতে চায়নি, তবে আমি জোর করে তোদের এভাবে বিয়ে দিই। মাওয়া আমাকে মানা করেছিল, কিন্তু আমি শুনিনি। আতিক তো অবাক, তাহলে মা সম্পূর্ণ নির্দোষ? বাবা, আসলে মাওয়ার কোনো দোষ নেই, তুই ওকে মেনে নে। বাবা, যা দোষ করার আমি করেছি, তুই আমাকে যা শাস্তি দেওয়ার দিতে পারিস। আরে মা, এসব কি বলছো তুমি? যা হওয়ার ভালোই হয়েছে। আমি মাওয়াকে ছাড়া বাঁচতাম নাকি? ওকে বাবা, তুই মেয়েটাকে কষ্ট দিস না আর। আচ্ছা, আমি তাহলে এখন যাই বাবা। আচ্ছা, যা। আতিক যখনই বের হতে যাবে তখনই দেখে আতিকের ভাবি দরজার কাছে দাঁড়ানো। আরে আসতে যা, বউ কেউ নিয়ে যাবে না। তবুও যেতে হবে। শোন, একটু রোমান্টিক ভাবে কাজ করিস। আচ্ছা বলে রুমের দিকে গেল আতিক। রুমে গিয়ে দেখে মা মন খারাপ করে বসে আছে। আতিক কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। কি করছো? এখন পায়ে ব্যথা কমেছে? মা ছলছল চোখে আতিকের দিকে অবাক পানে তাকিয়ে আছে। অবাক হবার কিছু নেই, আমার সোনা বউ। বলেই গালে একটা কিস করলো আতিক। মা এবার কেঁদে দিল। আতিক মাকে উঠিয়ে আতিকের কোলে বসালো। কি হয়েছে, কাঁদছো কেন? তুমি এত রোমান্টিক হলে কিভাবে? তুমি তো আমাকে চোখেই দেখতে পারো না। আরে ওটা তো এতদিন ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে তোমাকে কষ্ট দিয়েছি। আরে তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই, তুমি আমাকে আগের মতো ভালোবাসবা, তাহলেই হবে। আমি কি তোমাকে কম কষ্ট দিয়েছি নাকি? তবে তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমি তোমার মাঝে আমার জন্য নিঃস্বার্থ ভালোবাসা দেখেছি। তাই? তাই এখন আমাকে একটু আদর করো। আমার কোলে বসে আছো, তারপরও আদর লাগে নাকি? আমার লাগে। তুই আদর করবি নাকি বল? সরি, আমি রেগে তুই বলে ফেলেছি। আচ্ছা, আর বলবে না। আচ্ছা, এখন আদর করো আমাকে। কিভাবে করব? দাঁড়াও, দেখাচ্ছি। বলে আতিকের ঠোঁটের সাথে ঠোঁট মিলে দিল মা। তারপর 2 মিনিট পর ছাড়লো। আরে তুমি এখন অসুস্থ, এখন একটু বিশ্রাম করো। আমি এখন আর অসুস্থ নেই, আমি তোমার কোলে বসে থাকবো। তারপর দুজনে কিছুক্ষণ গল্প করলো, আর নিচ থেকে ডাক আসলো। আতিক, মাওয়াকে নিয়ে নিচে আয় তো একটু। এখন তুমি যাবে কিভাবে? তুমি শুধু আমার হাতটা ধরো, তাহলেই আমি যেতে পারবো। থাক, তার আর দরকার নেই। বলে মাকে কোলে নিল আতিক। আরে করছোটা কি? তোমার কষ্ট হবে। তুমি চুপ থাকো তো। আচ্ছা, চুপ থাকবো, তবে আমার নিকাবটা তো পড়তে দাও। নিচে বাবা ভাইয়েরা তো থাকতে পারে। তারপর মাকে নামিয়ে বিছানায় বসিয়ে নিকাবটা এনে দিল আতিক। সে নিকাবটা পরে নিল। যদি কোনো স্ত্রী পর্দা করে তবে তার স্বামী গর্বিত হয়। যাই হোক, মাকে নিকাব পরিয়ে কোলে তুলে নিল। মা আতিকের গলা জড়িয়ে ধরল, তারপর নিচে গেল। আতিক যখন সিঁড়ি দিয়ে নামছিল তখনই মা নিচে তাকিয়ে দেখে সবাই তাদের দিকে তাকিয়ে আছে, আর সাথে সাথে লজ্জায় আতিকের বুকে মুখ লুকালো। তারপর আতিক নিচে নেমে খাবার টেবিলে গেল। আরে ওকে এখন আনছিস কেন? আমাদের খাওয়া শেষ হলে নিয়ে আসছি। সমস্যা নেই বাবা, আপনারা খান, আমি এখানে খাওয়া শেষ হলে পরে খাবো। আচ্ছা। বাবা, আর একটা কথা ছিল। বলো মা। বাবা, আমি আর কলেজে যাব না, মায়ের সাথে হেল্প করব। এই, আমিও কিন্তু আছি। আচ্ছা, তোমরা যা
করো, সমস্যা নেই। আচ্ছা। আমি আমার টাকা জমিয়েছিলাম, এখন তা দিয়ে আমি একটা কোম্পানি করতে চাই, যেটা এখন হাবিব চালাবে। আমি সাহায্য করব। আর আতিকের লেখাপড়া শেষ হলে আতিকও কাজ করবে, আমি বিশ্রাম নিব। আচ্ছা আব্বা। তারপর সবাই খাওয়া দাওয়া করলো এবং মা খাওয়া শেষে ওকে নিয়ে রুমে গেল আতিক। তারপর ওকে নামালো, আতিকও ওর পাশে শোলো। আমার একটা আবদার রাখবে? বলো। শোনো, তুমি তো কলেজে যাবা, বাসায় তো আমার সিম্পল কাজ, তাই আমার একটা বাবু চাই। আচ্ছা, এখন না নিলে হয় না? না, হয় না। বলে আতিকের উপরে ঝাঁপিয়ে পড়লো মা। তারপর ওদের মিশন কমপ্লিট করলো।